যদি আপনারা দ্য ওয়াটার ম্যাজিশিয়ান এই অ্যানিমেটার প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখে থাকেন তাহলে আপনারা 25 মিনিটের পর থেকে ভিডিওটি দেখুন। নতুন পর্বগুলো 25 মিনিটের পর থেকেই অ্যাড করা হয়েছে। এই গল্পটি শুরু হয় একটা ম্যারিবিয়াল ইসেকাই দুনিয়ার মধ্যে থেকে, যেখানে রিয়োকো নামে আমরা একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা নরমালি একটা ঘরের মধ্যে শুয়ে ছিল। কিন্তু এই ঘরের মধ্যে কোনো চাকচমক যুক্ত কোনো ফার্নিচার ছিল না, সেখানে ছিল একটা টেবিল। আর এই টেবিলের মধ্যে আমরা দুটো বই দেখতে পাই এবং তার পাশাপাশি একটা ধারালো চাকুও আমরা দেখতে পাই। কিন্তু রিয়োকো ঘুম থেকে উঠে কোনো কিছুর উপর নোটিস না করে সোজা চলে যায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। বাইরে গিয়ে তার নজর যত দূর পর্যন্ত যায় সে চারিদিকে শুধু উঁচু উঁচু পাহাড় দেখতে পায়। তারপরে রিয়োকো তার হাতের দিকে একবার দেখে এবং কিছু একটা ভেবে একটা মন্ত্র পড়ে। তারপরেই আমরা দেখতে পাই তার হাতের মধ্যে ম্যাজিকের সাহায্যে অল্প পরিমাণে কিছু জল চলে আসে। আসলে এই সমস্ত কিছু কিছুদিন আগে শুরু হয়েছিল, যেখানে আমরা মাইকেল অ্যাঞ্জেলের সামনে রিয়োকোকে দেখতে পাই। আসলে রিয়োকো ট্রাকুনের সহায়তায় এই দুনিয়ার মধ্যে রিইনকার্নেট হয়ে গিয়েছিল। আর সেখানে মাইকেল ও রিয়োকোকে দেখে অনেক হ্যাপি ছিল, কেননা অনেক লম্বা সময়ের পরে সে তার সামনে নতুন একটা ভিজিটর পেয়েছে। রিয়োকো এইসব দেখে বুঝে গিয়েছিল যে সে অন্য একটা জগতের মধ্যে রিইনকার্নেট হতে চলেছে। তখন রিয়োকো মাইকেলকে জিজ্ঞেস করে যে সে তার নতুন লাইফে কি করবে, যার উত্তরে মাইকেল বলেছিল তোমার যেমন খুশি তুমি তেমন ভাবে থাকতে পারো। কেননা মাইকেলকে এটা বলা হয়নি যে সে রিয়োকোকে কোন মিশন বা কোন কাজের জন্য রিইনকার্নেট করবে। এইসব দেখে রিয়োকো সেখানে ভাবতে লাগে যে সে তার নতুন জীবনে আসলে কি করবে। কিছুক্ষণ এটার সম্বন্ধে ভাবার পর রিয়োকো মাইকেলকে বলে ওঠে যে আমি একাই জীবন কাটাতে পছন্দ করব। এইসব শুনে মাইকেল রিয়োকোকে বলে ওঠে যে তুমি ফাইন আমি একটি দুনিয়াতে রিইনকার্নেট হতে চলেছো। এই জায়গাটা পুরো ম্যাজিকে ভরপুর, কিন্তু এখানে মাত্র 20% মানুষরা ম্যাজিক্যাল স্পেলকে কাস্ট করতে পারে। রিয়োকো অনেক নরম মনের একটা মানুষ ছিল, এই কারণে তার স্পেশাল এলিমেন্ট হচ্ছে জল। রিয়োকো যেহেতু একাই জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল, এই কারণে তাকে রোন্ডোর ফরেস্টে রিইনকার্নেট করে দেওয়া হয়। রিয়োকোকে যে ঘরটা দেওয়া হয়েছিল সেখানে একটা আইস ঘরও ছিল, যার মধ্যে 2 মাসের পর্যাপ্ত খাবার ছিল। রিয়োকো এইসব দেখে বুঝে যায় যে এগুলো হচ্ছে ম্যাজিক দিয়ে তৈরি। আর এই বড় ঘরটা খাবারকে স্টোর করার জন্যই বানানো হয়েছে। আসলে মাইকেল এই ঘরের বাইরে একটা ম্যাজিক্যাল ব্যারিয়ার বেঁধে দিয়েছিল, যাতে কোনো মনস্টার রিয়োকোর উপরে হামলা না করতে পারে। এবং মাইকেল সেখানে দুটো বইও রেখে গিয়েছিল। আসলে এই বই দুটির মধ্যে এই নতুন জগতের সমস্ত ইনফরমেশন উল্লেখ ছিল। এই বইগুলোকে পড়ে রিয়োকো বুঝতে পারে যে সে তার মনের ইচ্ছা যে কোনো জায়গাতে জল নিয়ে আসতে পারবে। প্রথমে তাকে এটার জন্য মন্ত্র পড়তে হতো, কিন্তু আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাওয়ার কারণে সে এখন তার মনের ইচ্ছাতে জল নিয়ে আসতে পারে। রিয়োকো সে ঘরের মধ্যে থাকে একটি বাথটবের মধ্যে তার ম্যাজিক্যাল শক্তি দিয়ে জল ভরে দেয়। রিয়োকো এটা জানতো যে এই জলটা তার শরীরের মধ্যে থাকা মানা এবং উর্জার সাহায্যে এসেছে, যার কারণে এই জলটা অতিরিক্ত ঠান্ডা ছিল। রিয়োকো যেহেতু ঠান্ডা জলে স্নান করবে না, এই কারণে তাকে জলটা গরম করার কোনো উপায় বের করতে হবে। তারপরে রিয়োকো সব থেকে পুরনো একটা প্রকল্প দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। অনেকক্ষণ ধরে এরকম করার পরে সে আগুন জ্বালাতে সক্ষম হয় না। তারপরে রিয়োকো কিছু একটা ভেবে আবারও উঠে দাঁড়ায়। তারপরে রিয়োকো সে জলটার মধ্যে থেকে অক্সিজেন এবং হাইড্রোজেনকে আলাদা করে দেয়। আর এমনটা করার পরেই আমরা দেখতে পাই সেই জলটা বরফে পরিণত হয়ে যায়। তারপরে রিয়োকো এই বরফটাকে লেন্সের মতো ব্যবহার করে। তারপরে সে সূর্যের কিরণকে একটি জায়গার মধ্যে নিয়ন্ত্রণ করে। এমনটা করার পর সে অবশেষে আগুন জ্বালাতে সক্ষম হয়। তারপরে আগুনের সাহায্যে জলটাকে গরম করে রিয়োকো রিল্যাক্সে স্নান করে নেয়। আর এত কিছু করার পরে তার মন অনেক শান্ত হয়ে যায়। তারপরে রিয়োকো ভাবছে আমি যেইভাবে জলটাকে বরফে পরিণত করলাম, আমার মনে হয় সেই রকম ভাবেই আমি জলকে গরমও করতে পারবো। কিন্তু রিয়োকো এই মেথডটাকে পরে করে দেখার সিদ্ধান্ত নেয়। এখনকার মতো সে কিছু খাবার খায়। রাত্রে খাবার খাওয়ার সময় রিয়োকো বুঝতে পারে তার কাছে যতগুলো খাবার ছিল সেগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর খাবার সংগ্রহ করার জন্য তাকে জঙ্গলের ভেতরে যেতে হতো। কিন্তু এই জঙ্গলটা মোটেও সুরক্ষিত ছিল না, কেননা এই জঙ্গলের মধ্যে অনেক ভয়ঙ্কর মনস্টাররা থাকে। আর এখন বর্তমানে রিয়োকোর কাছে একটা ছোট্ট চাকু আছে, যেটা মাইকেল তাকে দিয়েছিল। এই সমস্ত কিছু দেখে রিয়োকো বুঝতে পারে যে তাকে এখন অ্যাটাক করার জন্য কোনো নতুন ম্যাজিক স্পেল শিখতে হবে। রিয়োকো তখন বাইরে এসে তার অটাক ম্যাজিক বল কাস্ট করে। ওটার বলটা অনেক স্পিডে আগের দিকে এগিয়ে যায়। রিয়োকো এটা দেখে অনেক আনন্দিত হয়েছিল যে তার প্রথম অ্যাটাকটা সাকসেসফুল হয়েছে। তারপরে সে যখন গাছটির কাছে যায় তখন সে দেখতে পায় অ্যাটাকের পরেও একটুও ড্যামেজ হয়নি গাছটা। কিন্তু রিয়োকো এইসব দেখে খুব তাড়াতাড়ি বুঝে যায় যে আমাকে আমার অ্যাটাকে আরো জোর লাগাতে হবে। আমি তো এখন সবে মাত্র শুরুই করলাম, যদি ওটার বলে কোনো কাজ না হয় তাহলে আমি ওটার জেট কাস্ট করব। এই কথা বলে রিয়োকো অনেক বেশি এক্সাইটেড হয়ে ওটার জেট কাস্ট করে। কিন্তু ভাই এর রেঞ্জ অনেক কম। এইসব দেখে রিয়োকো বুঝতে পারে এই কাজটা অতটাও সহজ না। তারপরে রিয়োকোর মাইকেলের কথা মনে পড়ে। সেখানে রিয়োকো মাইকেলকে জিজ্ঞেস করেছিল যে আমি আমার ম্যাজিক স্পেল কিভাবে কাস্ট করব। তার উত্তরে মাইকেল বলেছিল তোমার ইমাজিনেশন যত বেশি স্ট্রং হবে তোমার ম্যাজিকও ততটাই বেশি স্ট্রং হতে থাকবে। এই কারণে তোমাকে বারবার অনেক স্ট্রং ইমাজিন করতে হবে। আর এইদিকে সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু রিয়োকো না থেমে ট্রেনিং করেই যাচ্ছে। আর অনেক বেশি ট্রেনিং করার ফলে রিয়োকোর ওয়াটার জেট
শটের রেঞ্জটা অনেক বেশি বেড়ে গেছে। তারপরে আমরা দেখতে পাই রিওকো স্নান করার জন্য ঘরে চলে এসেছে, কিন্তু এইবারে রিওকো অন্য কিছুই করে দিয়েছে, কেননা সে বরফ তৈরির মেথডটার উল্টোটা করে এইবারে সে গরম জল কাস্ট করছিল। তারপরের দিন সকালে আমরা দেখতে পাই রিওকো বাতাসের মধ্যে একটা ক্রিস্টাল বানাচ্ছে এবং সেটাকে ছুঁচলো আকারও দিয়েছে, কিন্তু এটা দেখে রিওকো একটা জিনিস নোটিস করলো, যেটা পুরোপুরি তৈরি হতে অনেক সময় লাগছে। কিন্তু এই সবকিছু না ভেবে রিওকো এটার নাম দেয় আইসেলাস। তারপরে রিওকো যখন এই ক্রিস্টালটা দিয়ে অ্যাটাক করে তখন সে দেখতে পাই এটারও রেঞ্জ অনেক কম, কিন্তু রিওকো এইসব কিছুর উপরে নোটিস না করে আরো অনেক ধরনের ম্যাজিক কাস্ট করার চেষ্টা করছিল। দীর্ঘ সময় ট্রেনিং এর পরে রিওকো এখন অনেকগুলো আইসেলাস্ট ক্রিয়েট করতে পারছে, আর এতগুলো আইসেলাস্ট ক্রিয়েট করার জন্য রিওকো অনেক ক্লান্ত হয়ে যায়। এইসব দেখে রিওকো বুঝতে পারে যে তার শরীরের সমস্ত মানা শেষ হয়ে গেছে। তারপরে বেশ কয়েকদিন কেটে যায় আর এখন রিওকো অনেক তাড়াতাড়ি আইসেলাস্ট কাজ করতে পারছে। তারপরে রিওকো এই আইসেলাস্ট দিয়ে একটা বল্লম বানিয়ে নেয় আর সে বল্লমটা নিয়ে সে জঙ্গলের মধ্যে চলে যায় খাবার সংগ্রহ করার জন্য। রিওকো জঙ্গলের মধ্যে চারিদিকে ঘোরাঘুরি করছিল, কিন্তু এইসবের মধ্যে রিওকো হঠাৎ করে নোটিস করে যে তার পেছনে কেউ একটা আছে। রিওকো যখন পেছনে ঘুরে দেখে তখন সে দেখতে পায় তার পেছনে দাঁড়িয়ে আছে একটা জঙ্গলি শুয়োর, আর তাকে দেখা মাত্র রিওর পা কাঁপতে লেগেছিল। তখনই জঙ্গলি শুয়োরটা অনেক স্পিডে রিওকোর দিকে চলে যায় রিওকোর উপরে হামলা করার জন্য। এইসব দেখে রিওকো এতটাই বেশি ভয় পেয়ে গিয়েছিল যে তার শরীর কোনো রেসপন্সই দিচ্ছিল না। তখনই সেখানে রিওকোর মাথায় অনেক রকমের চিন্তা ভাবনা চলে আসে, কিন্তু সঠিক সময়ে রিওকো সেইখান থেকে লাফিয়ে সাইডে চলে যায়, কিন্তু এতে কোনো লাভ হয় না, কেননা জঙ্গলি শুয়োরটা আবারও ঘুরে তার দিকে এগিয়ে আসছে। রিওকো এটা দেখে ভাবছে আমাকে এখন ভয় পেলে চলবে না, এবং রিওকো তার মনে মনে বলে ওঠে এই দুনিয়াতে আমার কাছে এখন ম্যাজিক আছে। তারপরে রিওকো তার ম্যাজিকের সাহায্যে শুয়োরটা সামনে একটি ক্রিস্টাল স্লাইড বানিয়ে দেয়, যার কারণে শুয়োরের পা পিছলে যায়। এই সুযোগটা দেখে রিওকো আইসেলাস্ট কাস্ট করে, আর সেই আইসেলাস্টে ধাক্কা খাওয়ার পর জঙ্গলি শুয়োরটা মরে যায়। তারপরে সন্ধ্যেবেলায় ঘরে ফিরে রিওকো যখন বইটিকে আবারও খুলে তখন সে সেই বইটাতে দেখতে পায় যে জঙ্গলি শুয়োরটা হচ্ছে সব থেকে দুর্বল মনস্টার। এটা দেখার পর রিওকো অবাক হয়ে বলে ওঠে কি ওটা কি সব থেকে দুর্বল? তারপরে বইটি থেকে অনেক ইনফরমেশন নেওয়ার পর সে যখন লাস্টের দুটো পাতা খুলে দেখে তখন রিওকো সেখানে ড্রাগনের ইনফরমেশন দেখতে পায়। সেখানে উল্লেখ ছিল ড্রাগন হচ্ছে সব থেকে পাওয়ারফুল মনস্টার, যে একটা বড় শহরকে নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারবে। আর এই পাতাটার নিচে বড় করে একটি নোট লেখা ছিল যে যদি তোমার সামনে কখনো কোনো ড্রাগন চলে আসে তাহলে তুমি তোমার জীবন বাঁচিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যাবে। ড্রাগন দেখার পর পালিয়ে তো কোনো লাভ হবে না, কিন্তু একবার পালানোর চেষ্টা তো করা যেতে পারে। তার পরের পাতায় রিওকো আকুমার ইনফরমেশন দেখতে পায়। সেখানে আকুমার সম্বন্ধে খুব একটা বেশি ডিটেলস দেওয়া ছিল না, কিন্তু সেখানে লেখা ছিল ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে আকুমা কখনো তোমার সামনে না আসে। তার পরের দিন সকালে রিওকো আবারও জঙ্গলের মধ্যে যায়, আর জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে সে একটা ফল দেখতে পায়। ফলটা খেতে রিওকোকে অনেক বেশি ভালো লেগেছিল। তখনই হঠাৎ আমরা দেখতে পাই রিওকোর উপরে একটা অনেক বড় বাজ পাখি অ্যাটাক করে দিয়েছে, কিন্তু রিওকো এটা দেখে দ্রুত হামলাটাকে ডজ করে দেয়। তখনই আমরা দেখতে পাই বাজ পাখির অ্যাটাকটা এতটাই পাওয়ারফুল ছিল যে তার প্রভাবে বড় একটা গাছ ভেঙে যায়। এইসব দেখে রিওকো সেখান থেকে পালাতে লাগে, আর সে নিজেকে প্রোটেক্ট করার জন্য তার পেছনে আইসিল লাগিয়ে যাচ্ছিল যাতে বাজ পাখির হামলাটা সোজা তার গায়ে না লাগে। তারপরে রিওর কাছ থেকে আমরা জানতে পাই এই বিরাট বড় বাজ পাখিটা একটা ম্যাজিক্যাল ফ্ল্যাশ ইউজ করে, যেটা পুরো অদৃশ্য, কিন্তু এদের মেন হাতিয়ার হচ্ছে এদের ছুঁচলো নখ এবং ছুঁচলো ঠোঁট, যেটা সাহায্যে তারা তাদের শিকারের পুরো গলা ছিঁড়ে নেয়। তখনই রিওকো বুঝতে পারে যে পালিয়ে কোনো লাভ নেই, এই কারণে সে দাঁড়িয়ে যায় এবং বাজ পাখিটার উপরে ওটার জেট দিয়ে হামলা করে, কিন্তু বাজ পাখিটাই হামলাটাকে অতি সহজে ডজ করে নেয় এবং অনেক স্পিডে রিওর উপরে হামলা করার জন্যই এগিয়ে আসছে। এটা দেখে রিওকো তার নিজের সামনে ছুঁচলো আইস শিল্ড বানিয়ে দেয়, আর এই আইস শিল্ডের সঙ্গে ধাক্কা লাগার কারণে বাজ পাখিটা দূরে গিয়ে পড়ে, কিন্তু বাজ পাখিটা বেশি দেরি না করে দ্রুত আবারও আকাশ উড়ে যায়। তখনই আমরা দেখতে পাই আইস শিল্ডে ধাক্কা লাগার কারণে বাজ পাখির একটা চোখ কানা হয়ে গেছে। তারপরে বাজ পাখিটা রিওকোকে কিছুক্ষণ দেখার পরে সেখান থেকে পালিয়ে যায়। এত কিছুর পরে রিওকো বলে উঠলো এই একা জীবন কাটানোর আমার সিদ্ধান্তটা আমি যতটা সহজ ভেবেছিলাম এটা ততটা সহজ নয়। তারপরে রাত হয়ে যায় এবং আমরা দেখতে পাই রিওকো বাজ পাখিটার সঙ্গে লড়াই করতে করতে এত দূর পর্যন্ত চলে এসেছে যে সে ঘরে ফেরার রাস্তাটা ভুলে গেছে। রিওকো সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, সামনে একটা উজ্জ্বল লাইট দেখে রিওকো বুঝতে পারে যে আমি মনে হয় আমার ঘরের কাছে চলে এসেছি। তারপরে রিওকো যখন সামনের দিকে আর একটু এগিয়ে যায় তখন সে নদীর মাঝখানে একজনকে দেখতে পায় যে একটা ঘোড়া ধরেছিল, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে যে তাদের কোনো মাথায় দেখতে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমাদের সবাইকে সকালের দৃশ্য দেখানো হয় যেখানে রিও জঙ্গলের মধ্যে একটা বিরাট বড় সাপ মনস্টারকে মেরে দিয়েছে। তার কিছুক্ষণ পরে সে কিছু মাছও ধরে, আর এত কিছু করার পর রিওকো তার ঘরে ফিরে যায়, আর ঘরে গিয়েও রিওকো অনেক বেশি ট্রেনিং করে। ট্রেনিং করার পর রিওকো সাঁতার কাটার জন্য সমুদ্রে চলে যায়। সাঁতার কাটতে কাটতে সে একটা অক্টোপাসের সামনে চলে যায়, আর এত বড় অক্টোপাসকে দেখার পর রিওকো দ্রুত সেখান থেকে পালিয়ে আসে। তারই কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই রিওকো একটা নতুন ম্যাজিক স্পেল শিখে ফেলেছে, এটা সাহায্যে সে বড় বড় পাথরকে অনেক সহজে কেটে দিচ্ছে। রিও বলে ওঠে আমি ম্যাজিক স্পেল অনেক সহজেই শিখে যাচ্ছি, কিন্তু প্রতিদিন রাত্রিরে রিওকো সে নদীর মধ্যে যেত যেখানে সে প্রথমবার ডুলানাকে দেখেছিল। রিওকো ডুলানার সঙ্গে লড়াই করতে লাগে, কিন্তু সে এমনটা জেতার জন্য করে না। সে এটা ভেবে ডুলানার সঙ্গে লড়তো যে প্রত্যেকটা লড়াইয়ের পর সে আগের থেকে একটু বেশি স্ট্রং হয়ে যাচ্ছে, কিন্তু রিওকো এটা জানতো না যে ডুলানাটা আসলে কে এবং কোথা থেকে এসেছে, কেননা সে বইটার মধ্যে ডুলানার সম্বন্ধে কোনো কিছু লেখাই ছিল না। কিন্তু রিওকো ডুলানার সঙ্গে লড়াই করতে করতে
করতে বারবার হেরে যেত। কিন্তু এদের লড়াইটা দেখে আমার বারবার মনে হচ্ছে যে ডুলানা লড়াইয়ের মাধ্যমে রিয়োকোকে অনেক কিছু শেখাতে চাইছে, যেমন একজন মাস্টার তার ছাত্রকে শেখায়। এরকমই রিয়োকো একদিন নোটিস করে যে ডুলানা বরফের একটি তলোয়ার বানাচ্ছে, কিন্তু এই বরফের তৈরি তলোয়ারটাকে দেখে মনে হচ্ছিল যে এটা যে কোনো তলোয়ারকে অতি সহজে ভেঙে দিতে পারবে। তারপরে ডুলানা সেই তরোয়ালটা রিয়োকোকে দিয়ে দেয়, আর রিয়োকো সেই তরোয়ালটা চুপচাপ নিয়ে নেয়। তারপরে ডুলানা তার ঘোড়ায় চড়ে সেইখান থেকে চলে যায়। তার পরের দিন সকালে আমরা দেখতে পাই সেই বাজ পাখিটা আবারও রিয়োকোর সামনে চলে আসে, কিন্তু রিয়োকে এটা নোটিস করে এইবারে এই বাজ পাখিটা অনেক বেশি কালো হয়ে গেছে। রিও তাকে দেখে বুঝে যায় যে এ নিশ্চয়ই ইভলভ হয়ে এখানে এসেছে। তখনই বাজ পাখিটা রিয়োকোর উপরে হামলা করে দেয়। এটা দেখে রিয়োকো তার সামনে অনেকগুলো আইস শিল্ড বানিয়ে দেয়, কিন্তু এইবারে মনে হয় বাজ পাখির হামলাতে অনেক বেশি প্রেসার আছে, কেননা আমরা দেখতে পাই রিয়োকো তৈরি বরফের শিলটা অনেক সহজে ভেঙে যাচ্ছে। তারপরে ব্যাক টু ব্যাক বাজ পাখিটা রিয়োকোর উপরে হামলা করতেই থাকছে, কিন্তু রিয়োকো সেই হামলাগুলো থেকে বেঁচে পালাচ্ছে। তারপরে বাজ পাখিটা ডাইরেক্ট রিয়োকোর দিকে এগিয়ে আসছে। এটা দেখে রিয়োকো তার ম্যাজিকের সাহায্যে অনেকগুলো আইস শিল তার সামনে আনে, কিন্তু এইবারে বাজ পাখিটা এসে সমস্ত আইস শিলকে ভেঙে দেয়, কিন্তু সে রিয়োকোর কাছে পৌঁছাতে পারে না, কেননা রিয়োকো সেইখান থেকে আগেই সরে গিয়েছিল। তারপরে রিয়োকো আইস স্ল্যাশ দিয়ে বাজ পাখির উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু বাজ পাখিটা সেই আইস স্ল্যাশ গুলোকে অনেক সহজে ডজ করে নিয়েছে। তারপরে আমরা দেখতে পাই বাজ পাখিটা সাউন্ড দিয়ে রিয়োকোর উপরে হামলা করে, যার কারণে রিয়োকোর সমস্ত আইস ওয়াল উধাও হয়ে যায়। এসব দেখে রিয়োকো বলে উঠলো, আরে এগুলো তো সব উধাও হয়ে গেল, এ তো দেখছি ইভলভ হওয়ার পর আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাই বাজ পাখিটা ইলেকট্রিক শক দিয়ে রিয়োকোর উপরে হামলা করে, কিন্তু রিয়োকো সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তারপরে বাজ পাখিটা রিয়োকোর উপরে হামলা করার জন্য আরেকবার ছুটে আসে, কিন্তু এইবারে রিয়োকো ডালহানের দাও সেই তরোয়ালটাকে বের করে বাজ পাখির অ্যাটাককে ব্লক করে দেয়। তখনই রিয়োকো নোটিস করে যে সেই তলোয়ারটার মধ্যে তার নিজের ম্যাজিক অ্যাড করতে পারছে। তারপরে রিয়োকো এই তলোয়ারটার সাহায্যে এই বাজ পাখিটার অনেকগুলো হামলাকে অতি সহজে ব্লক করে দিচ্ছিল। তারপরে বাজ পাখিটা আরেকবার রিয়োকোর উপরে হামলা করার জন্য অনেক স্পিডে এগিয়ে আসে, কিন্তু এইবারে রিয়োকো তার তরোয়ালটা বাজ পাখির বডিতে ঢুকে দেয়। তারপরে আমরা দেখতে পাই বাজ পাখিটা এখন নিচে পড়ে আছে। তারপরে রিয়োকো এগিয়ে এসে বাজ পাখিটাকে বলে উঠলো, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, প্রথমে আমি তোমার একটা চোখ কানা করেছিলাম, কিন্তু এই যুদ্ধে আমরা দুজনে আমাদের সম্পূর্ণ জোর লাগিয়েছিলাম, কিন্তু তবুও তুমি হেরে গেলে। আমি জানি এই হারটা তুমি এখনো স্বীকার করতে পারছো না, কিন্তু প্রথমবার তুমি আমার সামনে না এলে আমি নিজেকে কখনোই এতটা শক্তিশালী করে তুলতে পারতাম না। তারপরে রিয়োকো তার তরোয়ালটা বাজ পাখির শরীর থেকে বের করে নেয়। তারপরে রিয়োকো সম্মানের সঙ্গে তাকে বিদায় জানায়। তার ঠিক পরেই আমরা দেখতে পাই একটা বিরাট বড় ড্রাগন উড়ে এসে রিয়োকোর সামনে চলে আসে, কিন্তু এই ড্রাগনটা টেলিপ্যাথির সহায়তায় মানুষের ভাষায় রিয়োকোকে বলে উঠলো, এই তুমি একটা মানুষ তাই না? এই কথা শুনে রিয়োকো অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলে ওঠে, তুমি তো কথা বলতে পারছো। এর উত্তরে ড্রাগনটি বলে উঠলো, হ্যাঁ আমি মানুষদের ভাষায় কথা বলতে পারি, আর আজ অনেকদিন পর আমি টেলিপ্যাথির সাহায্যে কোনো মানুষের সঙ্গে কথা বলছি। তখন রিয়োকো ড্রাগনটাকে বলে উঠলো, তো তুমি এখন কি চাও? তখন ড্রাগনটি বলে উঠলো, তুমি কি এই আশেপাশে বিরাট বড় পাখিকে দেখেছো? ওটা একটা বাজ পাখি ছিল আর রিসেন্টলি সে ইভলভ হয়েছে। এই কথা শুনে ভয়ে ভয়ে রিয়োকো বলে উঠলো, ওটা কি তোমার কোনো আত্মীয় ছিল? কেননা ওর সঙ্গে লড়াই করার সময় আমি ওকে জানে মেরে দিয়েছি। এই কথা শুনে ড্রাগনটি বলে উঠলো, কি তুমি ওকে জানে মেরে দিয়েছো? তুমি দেখতে অনেক ছোট, কিন্তু এটা মানতে হবে তোমার মধ্যে অনেক হিম্মত আছে, আর তোমার হাতে ওটা কি একবার দেখাবে? এই কথা শুনে রিয়োকো বলে উঠলো, এটা। এই তরোয়ালটাকে দেখার পর ড্রাগনটা বলে উঠলো, এটা তো হচ্ছে ফেরি কিং এর শর্ট, আর যদি ফেরি কিং তোমাকে এটা দিয়ে থাকে তাহলে তুমি নিশ্চয়ই ফেরি কিং এর জন্য কিছু করেছো। এই কথা শুনে রিয়োকো বলে উঠলো, তুমি কি বলতে চাইছো আমি এখনো কিছু বুঝতে পারছি না, কিন্তু আমিও তোমার কাছ থেকে অনেক কিছু জানতে চাই, আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি? তারপরে আমরা একেবারে সন্ধ্যার সময় দেখতে পাই যে ড্রাগনকে কেউ চিৎকার করে ডাকছে, আর সেই চিৎকারটা শুনে ড্রাগনটা রিয়োকোকে বলে উঠলো, এখন আমাকে এখান থেকে যেতে হবে। এই কথা শুনে রিয়োকো তাকে ধন্যবাদ জানায়, কেননা ড্রাগনটা অনেক কিছুই রিয়োকোকে বলে দিয়েছে। তারপরে ড্রাগনটা রিয়োকোকে তার নাম জিজ্ঞেস করে, যার উত্তরে রিয়োকো বলে উঠলো, আমার নাম হচ্ছে রিয়োকো। এই কথা শুনে ড্রাগনটা বলে উঠলো, আমার নাম হচ্ছে লেভিন, তাহলে পরে আবার দেখা হচ্ছে তোমার সাথে। এই কথা বলে ড্রাগনটা সেখান থেকে উড়ে চলে যায়। তখন রিয়োকো ভাবছে, আমি এটা কখনোই ভাবতে পারিনি যে আমি কোনোদিন একটা ড্রাগনের সঙ্গে কথা বলবো। সত্যি এই দুনিয়াটা অনেক অদ্ভুত। তারপরে আমরা মাইকেলকে দেখতে পাই, যেখানে সে দেখতে পায় যে রিয়োকোর কাছে একটা হিডেন ট্রিট আছে। এটা দেখে মাইকেল বলে উঠলো, রিয়োকোর কাছে এটা কিভাবে আসতে পারে? কেননা 1000 বছর আগে যখন আমি ওই ছেলেটাকে অন্য একটা দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, তখন একমাত্র তার কাছে এই ট্রিটটা ছিল। তারপর থেকে আর কারো কাছে এই ট্রিটটা দেখতে পাওয়া যায়নি। আর এখন রিয়োকোর হিডেন ট্রিট হচ্ছে ইটারনাল ইউথ। এর মানে হলো রিয়োকো সবসময় ইয়ংই থাকবে। তারপরের দিন সকালে আমরা দেখতে পাই রিও খাবার সংগ্রহ করার জন্য সমুদ্রের কাছে এসে গেছে। সেখানে এসে রিও একটা ভাঙা জাহাজ দেখতে পায়। রিও যখন জাহাজটির কাছে যায় তখন রিও সেখানে একটা মৃত মানুষকে দেখতে পায়। যখন রিও সেই মৃত মানুষটাকে দেখছিল তখনই রিও পাশ থেকে আরেকটি মানুষের আওয়াজ শুনতে পায়। আসলে এখন যে মানুষটা ওখানে পড়ে আছে তার জাহাজের মধ্যে কালকের রাত্রিরে জায়ান্ট অক্টোপাসে হামলা করে দিয়েছিল, যার কারণে তার জাহাজটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তারপরে আমাদের সকলকে কিছুক্ষণ পরে দৃশ্য দেখানো হয়, যেখানে এই ব্যক্তিটা দেখছে সে তো জীবিত আছে। তারপরে সেই ব্যক্তিটা সেইখান থেকে বাইরে আসে। সে এটা ভাবছিল যে সে আসলে এখন কোথায় আছে। তখনই সে পেছন থেকে রিওর আওয়াজ শুনতে পায়। রিওকে
রিওকে দেখে ব্যক্তিটা অবাক হয়ে গিয়েছিল, কেননা সে রিওর উপস্থিতি সেন্সই করতে পারেনি। তারপরে রিওর এরকম কাপড় দেখার পর সে এটা বুঝতে পারছিল না যে সে রিওকে কি বলবে। অবশেষে এই ব্যক্তিটা রিওকে তার ইন্ট্রোডাকশন দেয়। তখনই আমরা এই ব্যক্তিটার নাম জানতে পাই, যেটা হচ্ছে এবেল। এবেল কিন্তু এটা বুঝে গিয়েছিল যে রিওই তার জীবন বাঁচিয়েছে এবং তার জীবন রক্ষা করার জন্য এবেল রিওকে ধন্যবাদ জানায়। তখন রিও বলে উঠলো, আমি তো বেশি কিছু করিনি, আমি তো শুধুমাত্র তোমাকে ঘরের মধ্যে নিয়ে এসেছি। তখন রিও এবেলকে বলে ওঠে, তুমি ছাড়া আর কেউ সেখানে বেঁচে ছিল না। এই কথা শুনে এবেল বলে উঠলো, চিন্তার কোনো বিষয় নেই, সেখানে শুধু আমি ছাড়া বাকিরা ক্রিমিনাল ছিল। তখনই রিও নোটিস করে এবেলের পেট থেকে গুড়গুড় আওয়াজ বেরোচ্ছে। তারপরে তারা দুজনে একসাথে বসে খাবার খেতে লাগে। খাবার খেতে খেতে এবেল রিওকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি অন্য কোনো কাপড় নেই? যার উত্তরে রিও বলে ওঠে, না, আর আমার কাছে কোনো রকমের ধাগাও নেই যার সাহায্যে আমি কাপড় বুনতে পারবো। এসব শুনে এবেল রিওকে বলতে যাচ্ছিল সে তো ডাইরেক্ট গিয়েও জামা কাপড় কিনতে পারে, কিন্তু এবেল এটা বলতে বলতে থেমে যায়। সে এটা ভাবছিল, আমার মনে হয় জামা কাপড় কেনার জন্য রিওর কাছে কোনো টাকা পয়সা নেই। তখনই রিও বলে ওঠে, এই জঙ্গলের মধ্যে আমি একাই বসবাস করি আর এর আশেপাশে কোনো মানুষই থাকে না। এসব শুনে এবেল বুঝে যায় যে রিও নিশ্চয়ই এই খাবারটা জঙ্গল থেকে শিকার করে এনেছে। তারপরে এবেল রিওকে জিজ্ঞেস করে, তুমি কি এই ছোট্ট নাইফটা দিয়ে শিকার করো? রিও বলে উঠলো, একদমই না, আসলে এই নাইফটা আমার সেলফ ডিফেন্স আর হান্টিং এর পরে ফ্রেশ মিটটাকে পরিষ্কার করার জন্য ব্যবহার করি। তারপরে রিও এবেলকে তার ওয়াটার ম্যাজিক দেখায় এবং বলে ওঠে, আমি হচ্ছে একজন ওয়াটার ম্যাজিশিয়ান। এইসব দেখে এবেল একটু অবাক হয়ে যায় এবং রিওকে বলে ওঠে যে সেন্ট্রাল প্রভিডেন্স এর মধ্যেও মাত্র অর্ধেক মানুষই ম্যাজিক পারফর্ম করতে পারে। তখনই রিওর মাথায় আসে যে মাইকেল তাকে বলেছিল যে এখানে মাত্র 20% লোকেরাই ম্যাজিক কাস্ট করতে পারে। তারপরে রিও এবেলকে বলে ওঠে, আমি সেই জায়গাটা একবার দেখতে চাই যেখান থেকে তুমি আমাকে এইখানে নিয়ে এসেছো। তারপরে তারা দুজনে সমুদ্রের দিকে যেতে লাগে। সেই দিকে যেতে যেতে জঙ্গলের মধ্যে এবেল রিওকে জিজ্ঞেস করে, রিও তুমি তো হচ্ছে একটা ম্যাজিশিয়ান, তাহলে তোমার কাছে তো একটা স্টাফ থাকা উচিত। রিও তখন বলে ওঠে, না, বর্তমানে আমার কাছে কোনো স্টাফ নেই। এই কথা শুনে এবেল মনে মনে ভাবছে যে রিও নিশ্চয় তাকে মিথ্যে কথা বলছে। আসলে সে এটা ভাবছিল যে রিও স্টাফ হয়তো হারিয়ে গেছে, এই কারণে আবার মনে হচ্ছে রিও একটা দরিদ্রের মতো জীবন কাটাচ্ছে। আসলে এবেল রিওকে অনেক দুর্বল ভাবছিল। এই কারণে এবেল রিওকে বলে ওঠে যে এখন থেকে আমি তোমার আগে আগে হাঁটবো, কেননা আমাদের সামনে যদি কোনো মনস্টার চলে আসে তাহলে আমি ওকে ঠিক সামলে নেব, আর এর কারণে যেন তোমার কোনো ক্ষতি না হয়। রিও বলে ওঠে, আমি তো এগুলো সামলে নিতে পারবো। কিন্তু এবেল তখন বলে উঠলো, এমনটা করলে আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে, কেননা আমি সবসময় লোকেদেরকে রক্ষা করি। তারপরে তারা দুজনে সমুদ্রের ধারে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় যে সেখান থেকে সমস্ত মৃতদেহগুলো উধাও হয়ে গেছে। এর মাত্র দুটো মানেই হতে পারে, হয়তো তারা সমুদ্রের ঢেউর সঙ্গে তলিয়ে গেছে, নইলে কোনো মনস্টার এসে তাদেরকে খেয়ে নিয়েছে। এর মানে তুমি যদি আমাকে না বাঁচাতে তাহলে আমার সঙ্গেও মনে হয় এমনটাই হতো। তখনই রিও বলে উঠলো, হ্যাঁ মিস্টার এবেল, আমার মনে হয় তুমি অনেক বেশি লাকি। হ্যাঁ, আমিও ঠিক এটাই ভাবছিলাম, কিন্তু রিও আমাকে এত সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে নরমালি এবেল বলে ডাকতে পারো, কেননা তুমি হচ্ছে যে আমার জীবন রক্ষা করেছে। এই কারণে তোমার মুখ থেকে মিস্টার ডাক শুনতে আমাকে ভালো লাগছে না। কিন্তু মিস্টার এবেল, তবুও তো আপনি আমার থেকে অনেক বড়, কিন্তু তবুও তুমি যদি এটাই চাও তাহলে আমি তোমাকে এবেল বলেই ডাকবো। রিও, তুমি এত তাড়াতাড়ি এটা বুঝে গেলে, এটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি যে জিনিসটা খুঁজছি সেটা তো এখানে খুঁজেই পাচ্ছি না। তখন রিও এবেলকে জিজ্ঞেস করে যে তুমি তাহলে এখন কি করবে? যার উত্তরে এবেল বলে উঠলো, আমার মনে হয় আমাকে এখন আমার বন্ধুদের খোঁজা উচিত। আসলে এবেল এখন তার ঘর মানে লুন টাউনের মধ্যে যেতে চায়, কিন্তু রিও এটা জানতো না যে লুন টাউনটা আসলে কোন দিকে। তখনই এবেল রিওকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার সঙ্গে আমার গাইড হয়ে লুন টাউনের মধ্যে যাবে? এই কথা শুনে রিও অবাক হয়ে যায়। তখনই এবেল বলে উঠলো, তুমি এটাকে একটা জবের মতো ধরে নিতে পারো, আর তুমি যদি এমনটা করো তাহলে আমি নিশ্চিত যে তোমার অনেক লাভ হবে। এই টপিকে অনেক কিছু ভাবার পর অবশেষে রিও এবেলের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তখনই রিও বলে ওঠে, কিন্তু আমার এতে কিছু সময় লাগবে, কেননা আমাকে কিছু জিনিসপত্র গোছাতে হবে, তাই আমরা কালকে লুন টাউনের উদ্দেশ্যে বেরোবো। সেই দিনই সন্ধ্যেবেলা রিও এবেলকে বলে ওঠে, আমি এখন একজনকে বিদায় জানাতে যাচ্ছি। রিওর এই কথা শুনে এবেল একটু অবাক ছিল। সে বলে ওঠে, এত রাতে কে জেগে আছে যাকে তুমি বিদায় জানাতে যাচ্ছ? তখনই রিও বলে ওঠে, ও প্রতিদিন আমার সঙ্গে এই সময় দেখা করতে আসে, তাই আমাকে তাকে বলতে হবে যে আমি কিছু সময়ের জন্য এখান থেকে বাইরে যাচ্ছি। এইসব শুনে এবেল রিওকে সাবধানে সেইখানে যেতে বলে, আর রিও সেখান থেকে চলে যাওয়ার পর এবেল মনে মনে ভাবছে, রিও আমাকে বলেছিল যে এখানে ও ছাড়া আর কেউ থাকে না, আমার মনে হয় ও তার ঈশ্বরকে প্রে করতে যাচ্ছে। আর এইদিকে আমরা দেখতে পাই রিও ডালহানের কাছে চলে এসেছে। সেখানে আসার পর রিও ডালহানকে বলে উঠলো, কালকে আমি কিছুদিনের জন্য এই রোন্ডো ফরেস্টের বাইরে যাচ্ছি। আর ডালহান রিওকে এতদিন পর্যন্ত যে সমস্ত জিনিসগুলো শিখিয়েছে সেগুলোর জন্য রিও ডালহানকে ধন্যবাদ জানায়। আর আজকে তারা শেষবারের জন্য তাদের প্র্যাকটিস কন্টিনিউ করছে। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই রিও ক্লান্ত হয়ে গেছে। তখন আমরা দেখতে পাই ডালহান সেখান থেকে চলে যেতে লাগে, আর তাকে যেতে দেখে রিও তাকে আরেকবার ধন্যবাদ জানায়। তখনই আমরা দেখতে পাই ডালহান পেছনে ঘুরে অনেক বড় একটা ওয়াটার বল বানায়, আর সেই ওয়াটার বলটাকে রিওর দিকে পাঠিয়ে দেয়। তারপরে আমরা দেখতে পাই এই বল থেকে বেরিয়ে আসলো সুন্দর একটা আউটফিট। রিও বলে উঠলো, এটা কি আমার জন্য? রিওকে এই আউটফিটটা দেওয়ার জন্য রিও ডালহানকে আরেকবার ধন্যবাদ জানায়। তারপরের দিন সকালে আমরা দেখতে পাই রিও ডালহানের দেওয়া সেই আউটফিটটা পরে আছে। এবেল রিওকে দেখে বলে উঠলো, তোমাকে এই আউটফিটে অনেক বেশি সুন্দর লাগছে। তারপরে তারা দুজনে মিলে লুনা টাউনের উদ্দেশ্যে বেরিয়ে যায়, কিন্তু সেখান থেকে যাওয়ার আগে রিও শেষবারের মতো তার এই ছোট্ট ঘরটাকে আরেকবার ঘুরে দেখে।
দেখে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাদের সামনে আরেকটা জঙ্গলি শুয়োর চলে আসে। জঙ্গলি শুয়োরটাকে দেখে অ্যাবেল বলে উঠলো, এটাকে আমি সামনে নিচ্ছি। এই কথা বলে অ্যাবেল তার কম্বাট স্কিল টোটাল ইম্পালমেন্টের সাহায্যে একটা হিটে শুয়োরটাকে মেরে দেয়। রিও অ্যাবেলের এই কম্বাট স্কিল দেখে অনেক অবাক হয়ে যায়। তারপরে রিও অ্যাবেলকে বলে উঠলো, তুমি এটা কোথা থেকে শিখেছো? এই কথার উত্তরে অ্যাবেল রিওকে বলে উঠলো, এটা হলো এমনই একটা টেকনিক যেটা শুধুমাত্র শর্টম্যান এবং যাদের কাছে অস্ত্র থাকে তারা এই স্কিলটাকে ইউজ করতে পারে। সেদিনের রাত্রিবেলায় তারা একটা গাছের নিচে রাত কাটায়। তারপরের দিন সকালে তারা আবারও বেরিয়ে যায়। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তারা তাদের সামনে দুটো লিজার্ড ফল্ক মনস্টারকে দেখতে পায়। যেহেতু মনস্টাররা তাদেরকে নোটিস করেনি, এই কারণে তারা সাইড দিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আগে হাঁটতে হাঁটতে রিও সেন্স করে যে অনেকগুলো ফল্ক মনস্টার তাদের পেছনে আসছে। অ্যাবেল তখন বলে উঠলো, চিন্তার কোনো বিষয় নেই, আমি তাদের সঙ্গে লড়বো। তখনই রিও বলে উঠলো, ওদের সংখ্যা অনেক বেশি, তাই আমি আমার ম্যাজিক স্পেল কাস্ট করবো। অ্যাবেল তখন বলে উঠলো, তোমার কাছে তো তোমার স্টাফ নেই। তখনই রিও আইসেলাস্ট কাস্ট করে অনেকগুলো ফল্ক মনস্টারকে মেরে দেয়। তখনই রিও অ্যাবেলকে বলে উঠলো যে অনেকগুলো মনস্টার এই দিকে আসছে। কিন্তু অ্যাবেল রিওর ম্যাজিক স্পেল দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। তারপরে আমরা দেখতে পাই এরা দুজনে মিলে সেখানকার সমস্ত লিজার ফল্ক মনস্টারকে মেরে দিয়েছে। এই সবকিছুর পরে অ্যাবেল রিওকে জিজ্ঞেস করে যে সে এখন কোন ম্যাজিক স্পেল কাস্ট করলো। এর উত্তরে রিও অ্যাবেলকে বলে উঠলো, এটা হচ্ছে আমার ওয়াটার ম্যাজিক আইসেলাস্ট। আসলে অ্যাবেল এটা দেখে অবাক হয়েছিল যে রিও একসঙ্গে 4টে আইসেলাস্ট কাজ করেছিল। তখনই অ্যাবেল রিওকে বলে ওঠে যে উইন্ড ম্যাজিশিয়ান বলে যে কোনো ম্যাজিক স্পেল এক সময়ে মাত্র একটাই কাস্ট হতে পারে, কিন্তু তুমি একসঙ্গে 4টে আইসেলাস্ট কিভাবে কাস্ট করলে? আসলে আমাদের রিও এটা সম্বন্ধে কিছুই জানে না। তখন সে অ্যাবেলকে বলে উঠলো, হয়তো উইন্ড ম্যাজিশিয়ানরা এক সময় একটাই ম্যাজিক কাস্ট করতে পারে, কিন্তু আমার স্পেশাল এলিমেন্ট হচ্ছে ওয়াটার, তাই আমার মনে হয় ওয়াটার ম্যাজিকের সঙ্গে এটা করা অনেক সহজ হতে পারে। অ্যাবেলও এটার সঙ্গে সহমত হয়। তারপরে রিও তার ম্যাজিকের সাহায্যে একটি গ্লাস বানিয়ে তার মধ্যে জল এনে একটি অ্যাবেলকে দিয়ে আরেকটি সে নিজে খায়। তারপরে আবার তারা তাদের জার্নি কন্টিনিউ করে। আগে হাঁটতে হাঁটতে অ্যাবেল রিওকে একটা ব্রোঞ্জ কয়েন দেখায়। আর এই ব্রোঞ্জ কয়েনটাকে দেখে রিও বলে উঠলো, ভাই আমি আগে এরকম কখনো কয়েন দেখিনি। এই কথা শুনে অ্যাবেল বলে উঠলো, এই কয়েনটার নাম হচ্ছে ফ্লোরিন, আর এটা নাইট কিংডমে ব্যবহার হয়, আর আমাদের লুন টাউনও সেখানে অবস্থিত। নাইটলি নামটা শুনতে রিওকে অনেক ভালো লাগে। তারপরে অ্যাবেল রিওকে এও বলে যে সেন্ট্রাল প্রভিন্স এর মধ্যে সবাই নিজের নিজের কয়েন বদলাতেই থাকে, কিন্তু তারা সকলেই একটি কারেন্সি ইউজ করে। তখন রিও বলে উঠলো, তাহলে কি নাইটলি কিংডম সেন্ট্রাল প্রভিন্স এর একটি পার্ট? যার উত্তরে অ্যাবেল বলে উঠলো, হ্যাঁ, নাইটলি কিংডম 3টে বড় নেশনের মধ্যে একটা, আর তাছাড়া আরো দুটো নেশনের নাম হচ্ছে ডেভি এম্পায়ার আর আরেকটি হচ্ছে হ্যান্ডিও। ডেভি নামটা শুনে রিও উদাস হয়ে যায়। তখন অ্যাবেল জিজ্ঞেস করে, ডেভি এম্পায়ারের সঙ্গে কি তোমার কোনো প্রবলেম আছে? রিও বলে ওঠে, সেরকম কোনো ব্যাপার নয়, শুধু ডেভি নামটা আমার মোটেও পছন্দ না। তারা এরকমই কথাবার্তা বলতে বলতে এখন অনেক দূর পর্যন্ত চলে এসেছে। তারা তাদের সামনে শুধু উঁচু উঁচু পাহাড় দেখতে পায়। এরকমই হাঁটতে হাঁটতে অ্যাবেল বুঝতে পারে আমার মনে হয় এখানকার পাথরগুলো নড়ছে। তখনই অ্যাবেল তাড়াতাড়ি গিয়ে একটি স্ল্যাশ মেরে পাথরটাকে কেটে দেয়। আর এইদিকে রিও আইসল লাগিয়ে দিয়েছে, কেননা তার উপরেও পাথর দিয়ে হামলা করা হচ্ছে। তখনই আমরা দেখতে পাই অনেকগুলো পাথর এদেরকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে। অ্যাবেল রিওকে বলে ওঠে যে ওরা এখন রক গোলামের এরিয়াতে আছে। রক গোলামকে দেখে রিও বলে ওঠে, আমি তো ভেবেছিলাম এর হাত এবং পাও থাকবে, কিন্তু আমি তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তখনই অ্যাবেল বলে ওঠে, আমি সব থেকে কাছেরটাকে মারার চেষ্টা করছি। তারপরে অ্যাবেল তার কম্বাট স্কিল টোটাল এম্পায়ারমেন্টের সাহায্যে রক গোলামের উপরে হামলা করে, কিন্তু আমরা দেখতে পাই এই অ্যাটাকের পরে সঙ্গে সঙ্গে গোলামটি হিল হয়ে যাচ্ছে এবং তারপরে গোলামটি অ্যাবেলের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু অ্যাবেল তার অ্যাটাকটাকে অতি সহজে ডজ করে নেয়। অ্যাবেল বলে ওঠে, কোনো লাভই হচ্ছে না, ওরা অনেক তাড়াতাড়ি হিল হয়ে যাচ্ছে। তখনই রিও বলে ওঠে, আচ্ছা আমি কি একটা ম্যাজিক কাস্ট করতে পারি? অ্যাবেল বলে ওঠে, তুমি চেষ্টা করে দেখতে পারো। তারপরেই আমরা দেখতে পাই রিও 10 লেয়ার আইস ওয়াল কাস্ট করে দেয়, আর এমনটা করার পরে রক গোলামটা সেই ওয়ালের নিচে দাবা পড়ে যায়। রিওর এই স্পেলটাকে দেখে অ্যাবেল অনেক অবাক হয়ে গিয়েছিল। তখনই অ্যাবেল বলে ওঠে, ভাই এটা কি ছিল? তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই রিও তার ম্যাজিক স্পেলের সাহায্যে সমস্ত রক গোলামদেরকে তার আইস ওয়ালের নিচে দেবে দিয়েছে। তারপরে তারা সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু তারা সামনে গিয়ে আবারও দেখে তাদের সামনে বিশাল বড় একটা মনস্টার ঘুমোচ্ছিল। আর শুধু তাই না, এই মনস্টারটার উপরে হামলা করার জন্য আরো অনেকগুলো উড়ন্ত মনস্টার এগিয়ে আসছে। এইসব দেখে রিও অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল, কেননা সে তার জীবনে প্রথমবার দুটো মনস্টারকে লড়তে দেখতে পাবে। তারপরেই আমরা দেখতে পাই কুমিরের মতো দেখতে মনস্টারটা ম্যাজিক নেগেশনের সাহায্যে সমস্ত উড়ন্ত মনস্টারদেরকে অতি সহজে মেরে দেয়। এইসব দেখে অ্যাবেল তো অনেক অবাক হয়ে যায়, কিন্তু ভাই আমাদের রিও অনেক বেশি এক্সাইটেড হয়েছিল। সেই দিনই সন্ধ্যাবেলা তারা এক জায়গায় টেন্ট লাগিয়ে বসেছিল। তখনই সেখানে অ্যাবেল বলে উঠলো, ম্যাজিক নেগেশন, আমি এটার সম্বন্ধে আগে একবার শুনেছিলাম। ডানজানের মধ্যে নাকি এই ধরনের ম্যাজিক নেগেশনের সাহায্যে অনেকগুলো ট্র্যাপ লাগানো হয়। ডানজানের নাম শোনা মাত্র রিও অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। তখনই অ্যাবেল রিওকে বলে ওঠে, তুমি কি ডানজানে অনেক বেশি ইন্টারেস্টেড? রিও বলে ওঠে, একদম, আর আমি যদি ভবিষ্যতে কোনোদিন সুযোগ পাই ডানজানের মধ্যে যাওয়ার, তাহলে আমি সেই সুযোগটাকে কখনোই মিস করব না। এসব শুনে অ্যাবেল বলে উঠলো, তাহলে তোমার এই লক্ষ্যটা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে, কেননা আমাদের লুন টাউনের মধ্যেই একটা ডানজান আছে। অ্যাবেল, তুমি কি আমার কাছ থেকে এই কথাটা লুকোনোর চেষ্টা করছিলে? আরে না না ভাই, আমি এমনটা কেন করব? আসলে আমি জানতাম না যে তুমি ডানজান এত বেশি পছন্দ করবে। তারপরে রিও অ্যাবেলকে সমস্ত সিক্রেট কথা বলতে বলে। অ্যাবেল বলে ওঠে, লুন টাউনের মধ্যে মানুষদেরকে ছাড়াও এলফ এবং ডলস থাকে, আর লুন টাউনে এলফ মাত্র একটাই আছে, কেননা সেখানকার বাকি এলফরা উডের সঙ্গে সেটেলমেন্ট করে নিয়েছে। তার পরের দিন সকালে তারা আবারও
হাঁটতে লাগে। তখন রিও আশেপাশে দেখে বলে ওঠে, এই মাউন্টেনটাকে অতিক্রম করতে পারলে সম্ভবত আমরা একটা হিউম্যান টেরিটরি দেখতে পাবো। রিওর মুখ থেকে এই কথা শুনে অ্যাবেল বলে ওঠে, তুমি এত কিছু কিভাবে জানতে পারলে? তখনই আমরা দেখতে পাই ড্রাগনটা এই দুনিয়ার সম্বন্ধে সমস্ত কিছু রিওকে বলেছিল। আর রিও বলেছিল যে তুমি এখন যে জায়গাটায় আছো এটা 3 দিক দিয়ে সমুদ্রে ঘেরা, তাই কখনো যদি তোমার কাছে কোনো মানুষ আসে তাহলে সে নিশ্চয় নর্থ ইস্ট থেকেই আসবে। কিন্তু এটার সম্বন্ধে রিও অ্যাবেলকে সেরকম কিছু বলে না, আর অ্যাবেলও রিওকে এটার সম্বন্ধে আর কোনো প্রশ্নই করেনি। তারপরে তারা আরো কিছু দূরে এগিয়ে দেখতে পায় তাদের সামনে একটা গ্রেফল মনস্টার চলে এসেছে। তাদের সামনে গ্রেফল মনস্টারকে দেখে তারা দুজনে অনেক প্যানিক হয়ে গিয়েছিল। তখনই রিও তার বুদ্ধি লাগিয়ে তাদের কাছে যতগুলো মাংসের টুকরো ছিল সে ওইগুলো গ্রেফল মনস্টারের দিকে ছুড়ে দেয়। আর আমরা দেখতে পাই গ্রেফল মাংসের টুকরো নিয়ে সেইখান থেকে চলে যায়। তখনই অ্যাবেল বলে ওঠে, এই জায়গাটা আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না, কেননা এখানে অনেক ধরনের মনস্টার আছে। আর অ্যাবেল এও বলে যে কুমিরের মতো দেখতে মনস্টারটাকে যে সমস্ত উড়ন্ত মনস্টার গুলো মারতে এসেছিল তারা নিশ্চয়ই উত্তর দিক থেকে এসেছিল। আর যদি আমার গণনা সঠিক হয় তাহলে আমাদেরকেও সেই উড়ন্ত মনস্টারের সঙ্গে লড়াই করতে হবে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই রিওর গণনা পুরো সঠিক হয়ে গিয়েছিল, কেননা তারা দেখতে পায় তাদের সামনে অনেকগুলো বেমন মনস্টার। তখন রিও বলে ওঠে, আমরা কি তাহলে এদের সঙ্গে লড়াই করব? এই কথার উত্তরে অ্যাবেল বলে ওঠে, এই কাজটা মোটেও সহজ হবে না, কেননা এদেরকে মারার জন্য কমপক্ষে 20টা এক্সপিরিয়েন্স অ্যাডভেঞ্চারার লাগবে। আর তবু যদি এদের সঙ্গে লড়াই করা যায় তাহলে 20 জনের মধ্যে 7-8 জন তো ঘায়েল হবে। রিও বলে ওঠে, কিন্তু এদের সঙ্গে লড়াই না করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। রিও বলে ওঠে, যদি এই মনস্টাররা জমির মধ্যেই থাকে তাহলে তুমি কি তাদেরকে মারতে পারবে? অ্যাবেল বলে ওঠে, ওরা যদি জমিতে থাকে তাহলে আমি খুব সহজেই স্ল্যাশ মেরে ওদেরকে মেরে দিতে পারবো। এই কথা শোনার পর রিও সামনে এগিয়ে যায়। রিওকে যেতে দেখে অ্যাবেল অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তখনই রিও তার আইসেলাস্ট কাস্ট করে সমস্ত মনস্টারের বডিকে জমির মধ্যেই আটকে দেয়। তারপরে অ্যাবেল তার কম্বাট স্কিল টোটাল ইম্পালমেন্টের সাহায্যে এই মনস্টারগুলোকে জানে মেরে দেয়। কিন্তু তখনই আমরা দেখতে পাই সেখানে আরো অনেকগুলো বেমন মনস্টার চলে এসেছে। তখনই রিও তার আইসেলাস্ট কাস্ট করে সমস্ত বেমন মনস্টারগুলোকে নিচে ফেলে দেয়। তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই তারা সেখানকার সমস্ত বেমন মনস্টারদেরকে মেরে দিয়েছে এবং অ্যাবেল তাদের মধ্যে থাকা সমস্ত জেমস গুলোকে কালেক্ট করে নিচ্ছে। অ্যাবেল রিওকে বলে ওঠে, আমি এটা কখনোই ভাবতে পারিনি যে বেমনসদের সঙ্গে লড়াইটা এত সহজ হবে। তারপরে তারা আবারও সামনের দিকে এগিয়ে যায়। এরা এখন হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে এসেছে। আর এখানে আসার আগে তারা অনেকগুলো বেমন মনস্টারদেরকে হান্ট করে দিয়েছে, যার কারণে এদের কাছে প্রায় অনেকগুলো ম্যাজিক জেমস কালেক্ট হয়ে গেছে। এরা দুজনে উত্তরের দিকে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে এসেছে। রিও বলে ওঠে, আমরা এখন কোথায় আছি? আমরা কি ডেবুই এম্পায়ারের মধ্যে আছি? আরে না না ভাই, ডেবি এম্পায়ার তো কিংডম থেকে নর্থের দিকে, তাই এটা ডেবুই তো হতেই পারে না। ও, এটা শুনে অনেক ভালো লাগলো। অ্যাবেল তো এটা বুঝতে পারছিল না যে ডেবুই এম্পায়ারের সঙ্গে রিওর প্রবলেমটা কি। আরে না না ভাই, আমার এম্পায়ারের সঙ্গে কোনো প্রবলেম নেই, শুধু এই ডেবুই নামটা আমার একেবারেই পছন্দ না। অ্যাবেলের এটা মনে পড়ে যায় যে হ্যাঁ, রিও তাকে একবার এই কথা বলেছিল। তারপরে তারা সামনের দিকে একটি রাস্তা দেখতে পায় যেটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছিল। এবিল প্রথমে রাস্তার দিকে দেখে এবং তারপরে পেছনের পাহাড়টাকে দেখে বুঝে যায় যে তারা এখন কোথায় আছে। তখন অ্যাবেল বলে ওঠে, আমরা যদি এই রাস্তা ধরে পশ্চিম দিকে যাই তাহলে আমরা কৈলারি টাউনের মধ্যে পৌঁছে যাব। এটা শুনে রিও অনেক আনন্দিত হয়ে গেছিল, কেননা অবশেষে তারা টাউনের মধ্যে যাবে। অ্যাবেল বলে ওঠে, কৈলারি টাউনের খাবার অনেক সুন্দর, তাই সেটা তো তোমাকে একবার টেস্ট করতেই হবে। তারপরে আমরা দেখতে পাই তারা কৈলারি টাউনের মধ্যে একটি রেস্টুরেন্টে পৌঁছে গেছে। সেখানে অ্যাবেল রিওকে বলে ওঠে, তারা লুনা টাউনের মধ্যে পৌঁছে সবার প্রথমে রিওকে গিল্ডের অ্যাডভেঞ্চারার বানানোর জন্য অ্যাপ্লাই করবে। তোমার কাছে যখন একটা গিল্ড কার্ড চলে আসবে তখন তুমি যে কোনো ইনফরমেশন অনেক সহজে পেয়ে যাবে। আর শুধু তাই না, যখন তুমি কোনো নতুন টাউনের মধ্যে যাবে তো তোমাকে সেখানে কোনো এন্ট্রি ফিজও দিতে হবে না। তখনই এদের জন্য খাবার চলে আসে। রিও দেখে যে খাবারটি হচ্ছে রাইস কারি। এইখানে রাইস কারি দেখে রিও অনেক অবাক হয়ে যায়, কেননা রাইস কারি তার সব থেকে ফেভারিট খাবার। ভাই তুমি এটা কি দেখছো? তোমার কি এই খাবারটা পছন্দ নয়? আরে না না ভাই, কারি রাইস তো আমার সব থেকে পছন্দের খাবার। তারপরে রিও যখন 1 চামচ মুখে দেয় তখন সেটা তাকে অনেক বেশি সুস্বাদু লাগে। তারপরে নিমেষের মধ্যে অনেক স্পিডে খাবারটা শেষ করে দেয়। তারপরে রিও আরেকবার রাইস কারি অর্ডার করে দেয়। ওই অ্যাবেল, লুনটানোর মধ্যে রাইস কারি আছে না ভাই? আরে হ্যাঁ ভাই, ওখানে অনেক রাইস কারি আছে। এই কথা শোনা মাত্র রিও অনেক আনন্দিত হয়ে যায়। তারপরে তারা আবারও তাদের জার্নি কন্টিনিউ করে। অবশেষে তারা ফাইনালি লুন টাউনের মধ্যে পৌঁছে যায়। এইদিকে টাউনের গেটে নেইমর অ্যাবেলকে দেখে অনেক অবাক হয়ে গেছিল। হ্যালো নেইমর, কেমন আছো তুমি? আরে আমি তো শুনেছি তুমি হারিয়ে গিয়েছিলে। হ্যাঁ, আমি এখন জীবিত আছি আর আবার এখানে ফিরে এসেছি শুধুমাত্র রিওর জন্য। এই আমার জীবন রক্ষা করেছে, তাই নাকি? হ্যালো মিস্টার রিও, অ্যাবেলের জীবন রক্ষা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই নাও রিওর এন্ট্রি ফিস। সবকিছুই ঠিক আছে, তোমরা এখন টাউনের ভেতরে যেতে পারো। এরা দুজনে সবার প্রথমে গিল্ডে যাওয়ার কথা ভাবে। রাস্তায় হাঁটতে হাঁটতে অ্যাবেল রিওকে বলে ওঠে, গিল্ডের মধ্যে আমি তোমার র‍্যাঙ্ক আপ করে তোমার রেজিস্ট্রেশন করব। রিও জিজ্ঞেস করে র‍্যাঙ্ক আপটা কি? তুমি যদি নরমালি গিল্ডের মধ্যে রেজিস্ট্রেশন করো তাহলে তুমি সবার প্রথমে এফ র‍্যাঙ্ক পাবে, আর যদি আমি তোমার র‍্যাঙ্ক আপ করে রেজিস্ট্রেশন করে দিই তাহলে তুমি অতি সহজে ডি র‍্যাঙ্ক পেয়ে যেতে পারো। এই কথা শুনে রিও বুঝে যায় যে অ্যাবেল নিশ্চয় বি কিংবা তার উপরের র‍্যাঙ্কের হবে। অ্যাবেল রিওকে এ বলে যে তোমার র‍্যাঙ্ক যত বেশি হবে তুমি ততটাই বেশি র‍্যাঙ্কের কুইস্ট গুলো অ্যাকসেপ্ট করতে পারবে, আর হ্যাঁ, যত হাই কুইস্ট তার ততটাই বেশি রিওয়ার্ড। আর বর্তমানে তো আমাদেরকে এখন টাকার চিন্তা করতেই হবে না, কেননা আমাদের কাছে এখন অনেক ম্যাজিক জেমস আছে। রিও বলে ওঠে, এই ম্যাজিক জেমস এর মূল্য আছে তো? আসলে অ্যাবেলও এটা সম্বন্ধে সম্পূর্ণ
গুরুত্বপূর্ণ জানে না, কেননা অ্যাবেল এর আগে কোনোদিনও একসঙ্গে এতগুলো জেমস সেল করেনি। কিন্তু আমি নিশ্চিত যে গিল্ড মাস্টার এটা সম্বন্ধে কিছু একটা করবে। তারা হাঁটতে হাঁটতে গিল্ডের সামনে চলে এসেছে, আর গিল্ডের মধ্যে অ্যাবেলকে দেখে বাকি অ্যাডভেঞ্চারাররা অনেক বেশি আনন্দিত হয়ে গিয়েছিল। দেখতেই না দেখতে তারা অ্যাবেলকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এসব দেখে রিও বুঝে যায় যে অ্যাবেল এখানে অনেক বেশি পপুলার। যেহেতু অ্যাবেল এখন তাদের সঙ্গে টাইম স্পেন্ড করছে, এই কারণে রিও সেখান থেকে বাইরে চলে আসে। তখনই আমরা দেখতে পাই এই শহরের একমাত্র রিওর সামনে চলে আসে। হাঁটতে হাঁটতে দুজনের নজর একে অপরের উপর পড়ে। তখনই মেয়েটা রিওকে বলে উঠলো, তোমার ওই আউটফিট ওটা তো হচ্ছে ফেরি কিং এর, কিন্তু ওটা পরে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। আমার মনে হয় ও তোমাকে অনেক পছন্দ করে ফেলেছে, কিন্তু এখন আমি তোমার সঙ্গে বেশি কথা বলতে পারবো না, কেননা আমার এখন অনেক কাজ আছে। তাই আবার তোমার সঙ্গে পরে দেখা হলে নিশ্চয় অনেক কথা বলবো। এই কথা বলে মেয়েটা সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই অ্যাবেল রিওকে খুঁজতে খুঁজতে বাইরে চলে এসেছে। আরে ভাই, তুমি তো এখানে, তুমি এখানে কি করছো? চলো ভেতরে চলো। তো বন্ধুগণ, একে দেখো, এ হচ্ছে রিও। আর এই ব্যক্তিটাই আবার জীবন রক্ষা করেছে, আর এখন একজন অ্যাডভেঞ্চারার হওয়ার জন্য রেজিস্টার করতে চলেছে। আমি আশা করছি যে তোমরা সবাই এর অনেক খেয়াল রাখবে। আরে আমার নাম রিও, তোমাদের সঙ্গে দেখা করে আমাকে অনেক ভালো লাগছে। তখনই আমরা দেখতে পাই সেখানকার সবাই অ্যাবেলের জীবন রক্ষা করার জন্য রিওকে ধন্যবাদ জানায়। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই অ্যাবেলের দিকে রিওকে অ্যাডভেঞ্চারের জন্য রেজিস্টার করাচ্ছে। অ্যাবেল রিসেপশনিস্টকে বলে ওঠে যে আমি আমার সুপারিশে রিওকে একজন ডি র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার থেকে এন্ট্রি করাতে চাই। এই কথা শুনে রিসেপশনিস্ট বলে উঠলো, ওইসব তো হয়ে যাবে, কিন্তু তার আগে রিওকে তার ফিজিক্যাল স্ট্রেংথে প্রমাণ দিতে হবে। অ্যাবেল বলে ওঠে, ওইসব তো ঠিক আছে, কিন্তু তার আগে আমরা একবার গিল্ড মাস্টারের সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে, তাহলে আপনারা গিয়ে মিটিং রুমে ওয়েট করুন, আমি গিল্ড মাস্টারকে সেখানে পাঠিয়ে দিচ্ছি। তারপরে আমরা দেখতে পাই রিও এবং অ্যাবেল মিটিং রুমে বসে আছে। আর এইদিকে যখন গিল্ড মাস্টার খবর পায় যে অ্যাবেল ফিরে এসেছে, তখন উনি দেরি না করে অনেক তাড়াতাড়ি অ্যাবেলের সঙ্গে দেখা করার জন্য ছুটে চলে আসে। অ্যাবেলকে সুস্থ দেখে গিল্ড মাস্টার একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাস্টার, আমাকে ক্ষমা করবেন আপনাকে চিন্তার মধ্যে ফেলার জন্য, কিন্তু আমি এখন আবারও ফিরে চলে এসেছি। আরে তুমি বলছো তোমার হারিয়ে যাওয়ার খবর পেয়ে আমার তো হার্ট অ্যাটাক চলে এসেছিল, কিন্তু তোমার পেছনে ওই ছেলেটাকে, এর নাম হচ্ছে রিও, আর এই আমার জীবন বাঁচিয়েছে। কি ইয়ং ম্যান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার নাম হলো হিউজ ম্যাগনাস, আর আমি হচ্ছে এই গিল্ডের মাস্টার। তখন অ্যাবেল মাস্টারকে বলে ওঠে যে আমি রিও র্যাঙ্ক আপ করে তাকে ডি র্যাঙ্ক থেকে রেজিস্ট্রেশন করাতে চাই। মাস্টারের এতে কোনো প্রবলেম ছিল না, কিন্তু সেও এই একই কথা বলছিল যে তাকে এটার জন্য কোনো প্রমাণ দেখাতে হবে। তারপরে অ্যাবেল তাদের কালেক্ট করা ম্যাজিক জেমস গুলো গিল্ড মাস্টারকে দেখায়। এর রং হচ্ছে গ্রিন, তাহলে এটা নিশ্চয় উইন টাইপ মনস্টারের। আর এর সাইজ এবং এর গাঢ় কালার দেখে মনে হচ্ছে এটা বেমন্স মনস্টারের। হ্যাঁ মাস্টার, আমরা বেমন্স মনস্টারদেরকে মেরে এগুলো পেয়েছি। এটা অসম্ভব। তাহলে তোমরা টোটাল কতগুলো বেমন্স মনস্টার সঙ্গে লড়াই করেছো? আমরা ওদের সংখ্যা তো গুনিনি, কিন্তু আমরা মালফাস মাউন্টেনের সমস্ত বেমন্সদেরকে হান্ট করে দিয়েছি। হ্যাঁ কি বলে তুমি? মালফাস মাউন্টেন? আমাদের রেকর্ডে এটা উল্লেখ আছে যে যারা মালফাস মাউন্টেনের মধ্যে গেছে তারা আর কেউ এখানে ফিরে আসেনি, এমনকি আমাদের টপ অ্যাডভেঞ্চারাররাও আর ফিরে আসেনি। তাহলে তোমাদের কথা অনুসারে তোমরা ওখান থেকে আসার সময় এগুলো করেছো। তাহলে মাস্টার, এগুলো দেখার পর এবার কি আপনি রিও র্যাঙ্ক আপ করে রেজিস্ট্রেশন করাবেন? আরে হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি যে প্রমাণটা দিলে আসলে এটা অনেক বেশি হয়ে গেল। তখনই আমরা দেখতে পাই অ্যাবেলের বাকি টিম মেম্বার, মানে ক্রিমসন সোয়ার্ডের বাকি মেম্বাররা অ্যাবেলের খবর পেয়ে এখানে ছুটে চলে এসেছে। অ্যাবেলকে সুস্থ দেখে তারা অনেক আনন্দিত হয়ে গিয়েছিল। তখন অ্যাবেল এদের কাছ থেকেও একবার ক্ষমা চায়। চলো তোমরা তাহলে এখন গল্প করতে পারো, আমাদের মিটিং তো হয়ে গেছে। আর রিও, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিচ্ছি। লিনা, রেজিস্ট্রেশনের জন্য যেগুলো লাগবে তুমি সেগুলো নিয়ে আসো। হ্যাঁ মাস্টার, আমি এক্ষুনি নিয়ে আসছি। তারপরে অ্যাবেল রিওকে বলে ওঠে, এইসব কিছু হয়ে যাওয়ার পর আমি তোমাকে কয়েকটা জায়গা দেখাবো। রিও বলে, নিশ্চয়ই, আমি সেটার অপেক্ষায় রইলাম। তারপরে আমরা রিওকে গিল্ড মাস্টারের রুমে দেখতে পাই। সেখানে রিও বলে ওঠে, আমি কি সত্যি একজন ডি র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার হয়ে রেজিস্টার করব? হ্যাঁ নিশ্চয়ই, কেননা অ্যাবেল অনেক ক্যাপেবল। সবাই তাকে গিফটেড বলে, কিন্তু আমি এটা ভালোভাবে জানি সে একা কখনো বেমন্সদেরকে মারতে পারতো না। এর মানে একটাই দাঁড়ায়, তুমি অনেক বেশি স্কিলড, এই কারণে তোমাকে ডি র্যাঙ্ক তো দেওয়া যেতেই পারে। তখনই আমরা দেখতে পাই রেজিস্ট্রেশন করার জন্য যতগুলো জিনিসের প্রয়োজন ছিল, লিনা সেই সমস্ত জিনিসগুলো নিয়ে সেইখানে চলে এসেছে। হ্যাঁ, তো তোমার নাম হচ্ছে রিও, আমি তোমার ক্লাস ম্যাজিশিয়ান লিখছি। আমি একজন ম্যাজিশিয়ান। তাহলে তুমি এটা বলো তোমার ম্যাজিকের এলিমেন্ট কি? আমার স্পেশাল এলিমেন্ট হচ্ছে ওয়াটার। যেহেতু রিও এখানে প্রথমবার এসেছে, এই কারণে তার বর্তমানে থাকার কোনো জায়গা নেই। এই কারণে লিনা রিওকে বলে ওঠে, তোমার রেজিস্ট্রেশনের পর থেকে তুমি 300 দিন পর্যন্ত এই গিল্ডের গেস্ট রুমে থাকতে পারো। তো রিও, তুমি এর আগে কি কখনো ডানজনের মধ্যে গেছো? না, আমি কখনো যাইনি। গিল্ড প্রতি মাসে একটা চেকিং রেড ডানজনের মধ্যে পাঠায়, আর সেখান থেকে আমরা অনেক কাজের ইনফরমেশন পাই। তাছাড়া ডানজনের মধ্যে বিশেষ কোনো কাজ করতে হবে কিনা তারও ইনফরমেশন আমরা পেয়ে যাই। তুমি কি এই সমস্ত জিনিসগুলোতে ইন্টারেস্টেড? হ্যাঁ একদম। এই মাসের রেড কাল বাদে পরশু হতে চলেছে, তাই লিস্টের মধ্যে আমি তোমার নাম অ্যাড করে দিচ্ছি। তাই দয়া করে পরশু 9টার সময় তুমি এখানে চলে এসো। কি 9টার সময়? আরে তুমি কোনো চিন্তা করো না, শহরের মধ্যে একটা ক্লক টাওয়ার আছে, তুমি সেটা দেখে সময় অতি সহজে ট্র্যাক করতে পারবে। চলো, ফাইনালি তোমার ইন্টারভিউ তো হয়ে গেল, আর এখন তোমার রেজিস্ট্রেশনের পালা। লিনা রিওকে একটি ক্রিস্টালের মধ্যে হাত রাখতে বলে, আর রিও সেখানে হাত রাখতে রিওর গিল কার্ড বেরিয়ে চলে আসে। এই নাও রিও, তোমার গিল কার্ড, আর কনগ্রাচুলেশনস, তুমি এখন থেকে অফিসিয়ালি ভাবে একজন অ্যাডভেঞ্চারার হয়ে গেছো। তারপরে আমরা দেখতে পাই লিনা আর রিও সেখান থেকে চলে যায়। তারই কিছুক্ষণ পরে আমরা রিও এবং অ্যাবেলকে একসঙ্গে দেখতে পাই। রিও অ্যাবেলকে জিজ্ঞেস করে, ভাই আমরা এখন কোথায় যাচ্ছি? আরে তুমি আমাকে টাউনের মধ্যে পৌঁছে দিয়েছো, তাই আমরা এখন এটার জন্য
জন্য পেমেন্ট নিতে যাচ্ছি। আর তাছাড়াও আমি এখন চাই যে তোমার জন্য কিছু কাপড় আর একটা নতুন স্টাফ কিনতে চাই। ভাই তুমি অনেক ভালো, কাপড়টা তো বুঝলাম কিন্তু স্টাফ কেন? আরে তুমি তো একজন ম্যাজিশিয়ান আর আমি নোটিস করেছি তোমার কাছে কোনো স্টাফ নেই। হ্যাঁ আমার কাছে নেই, কারণ আমি সেটা ব্যবহার করি না। আমার ম্যাজিক তো বিনা স্টাফে হয়ে যায়। আর যদি কখনো কোনো হাতিয়ারের প্রয়োজন হয় তাও তো কিছু চিন্তা করার বিষয় নেই, কেননা আমার কাছে তো আমার শর্ট রয়েছে। কি রিও, তুমি তরোয়ালও চালাতে পারো? কিন্তু তোমার কাছে তো কোনো তরোয়াল নেই। আরে এই দেখো তরোয়াল তো আমার এইখানে। দেখে তো ওটাকে একটা নাইফ মনে হচ্ছে। ওটা কি সত্যিই একটা শর্ট? আসলে অ্যাবেল এটা জানে না যে রিও এই তরোয়ালের মধ্যে তার ওয়াটার ম্যাজিক অ্যাড করতে পারে। আর ওয়াটার ম্যাজিক অ্যাড করার পরে তরোয়ালটা বড় হয়ে যায়। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই রিও তার পেমেন্ট পেয়ে গেছে। আর অ্যাবেল রিও জামা কাপড়ের জন্য নিজে পে করেছে। এখানে আসার আগে রিও অ্যাবেলকে কিছু প্রশ্ন করেছিল এই দুনিয়ার সম্বন্ধে। সেখান থেকে রিও জানতে পেরেছিল এই দুনিয়ায় একদিনে 24 ঘন্টা, এক সপ্তাহে 7 দিন আর এক মাসে 30 দিন হয়। আর যখন রিওর কাপড় বানানোর জন্য তার মাপ নেওয়া হয়েছিল তখন সেটা সেন্টিমিটারে নেওয়া হয়েছিল। আর শুধু তাই না, এখানে বাস্তব দুনিয়ার মতো রিও এখানে কারি রাইস খেতে পেয়েছে। রিও এই সমস্ত কিছু দেখার পর বুঝে গেছে যে এখানকার ফান্ডামেন্টাল স্ট্যাটাস অনেকটাই অ্যাডভান্স। আর রিও এটা ভাবছিল এটা যেহেতু আমাদের রিয়েল দুনিয়ার মতোই অ্যাডভান্স, তাহলে আমার মনে হয় আমার আগে আমাদের দুনিয়া থেকে কেউ এখানে নিশ্চয় রিনকার্নেট হয়েছিল। তখনই অ্যাবেল বাইরে আসে এবং রিওকে বলে আমি তোমার জন্য কিছু অ্যারেঞ্জ করেছি। তারপরে আমাদেরকে রাত্রির দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই অ্যাবেল এখানে ফিরে আসার জন্য। তাছাড়া রিও যেহেতু একজন অ্যাডভেঞ্চারার হয়ে গেছে এই কারণে তারা সবাই মিলে একটা পার্টি করছে। তারপরের দিন আমরা দেখতে পাই লিনা রিও গিল্ডের একটি রুমের মধ্যে নিয়ে যাচ্ছে। আর আমরা দেখতে পাই সেই রুমে আগে থেকে দুজন অ্যাডভেঞ্চারার আছে। আর লিনাকে সেইখানে দেখা মাত্রই একজন ছেলে পুরো পাগলের মতো হয়ে গেছে, কেননা সে লিনার প্রতি ক্রাশ খেয়ে আছে। লিনা এদের দুজনের সামনে রিওকে ইন্ট্রোডিউস করে আর বলে সে এখন থেকে এখানেই থাকবে। এই দুজনের ব্যবহার খুব ভালো ছিল, তাই এরা মন থেকে রিওকে ওয়েলকাম জানায়। এই ছেলেটার নাম হচ্ছে নেলস আর পেছনেরটা হচ্ছে ইটো। ঠিক আছে রিও, তো আমি এখন এখান থেকে যাচ্ছি, কালকে সময়ের মধ্যে তুমি পৌঁছে যেও। হ্যাঁ অবশ্যই, আর আমাকে এখানে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ। ভাই লিনা কত সুন্দর তাই না? ভাই তুমি আবার শুরু হয়ে গেলে। লিনার প্রতি অনেকে ক্রাশ খেয়ে আছে, তাই তোমার কম্পিটিশন অনেক বেশি, তাই আমার মনে হয় লিনাকে তুমি পাবে। হ্যাঁ ভাই আমি এটা জানি, আর প্রত্যেকটি ছেলের স্বপ্ন থাকে সে একটা সুন্দর মেয়েকে বিয়ে করে সেটেল হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই লিনা সেখানে আবারও চলে আসে। আর শুধু তাই না, সে সেখানে একটি নতুন অ্যাডভেঞ্চারার কেউ নিয়ে আসে। হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে এমন, আর আমাকে এখানে থাকতে দেওয়ার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আরে তুমি তো অনেক ইয়ং, তো তুমি অ্যাডভেঞ্চারার কি করে হলে? হ্যাঁ আমি হচ্ছি মাত্র 16 বছরের, আর বর্তমানে আমার পরিবারের কেউ আর বেঁচে নেই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি একজন অ্যাডভেঞ্চারার হয়ে আমি আমার দিন কাটাবো। এই কারণে আমি এই লুনটাউনে চলে এসেছি। তোমার মতো বাকিদের হালও ঠিক এরকম, তাই তুমি কোনো চিন্তা করো না, সব ঠিকই হবে। আর রিও কাল এমনও তোমার সঙ্গে ডানজনের রেডে অ্যাটেন্ড হবে, তাই তোমরা দুজনে একসাথেই আসতে পারো। হ্যাঁ অবশ্যই, আমার নাম হচ্ছে রিও, তোমার সঙ্গে দেখা করে আমাকে অনেক ভালো লাগলো, আর আমাকেও। আর এইদিকে আমরা অ্যাবেলকে তার টিম মেম্বারের সঙ্গে কথা বলতে দেখতে পাই। আসলে অ্যাবেল রিওর সম্বন্ধে তাদেরকে সমস্ত কথা খুলে বলছে যে এখানে আসার সময় রিও কি কি করেছে। তাদের কথা শুনে কেউ বিশ্বাসই করতে পারছিল না। তখনই লিন বলে ওঠে রিওর ওয়াটার ম্যাজিক আইসে কাউন্ট হয়, ওটা ঠিক আছে, আর তুমি বলতে চাইছো সে হাওয়ার মধ্যে অনেক বড় একটা আইস ওয়াল ক্রিয়েট করে নিয়েছে? এটা তো অসম্ভব। আর তাছাড়াও তুমি বলছো সেটা সাইজ এতটাই বড় ছিল যে তোমার এয়ার স্ল্যাশও সেটাকে স্ল্যাশ করতে পারেনি, আর সে ওটা সোজা মনস্টারের উপরে ফেলে দিয়েছে। না না না, এমনটা কোনোভাবেই হতে পারে না। হ্যাঁ তুমি এটা ভাবতে পারো, কিন্তু আমি তোমাদের কোনো মিথ্যে কথা বলিনি। প্রথম কথা, ম্যাজিশিয়ানের স্পেল সে তার নিজের রেঞ্জের মধ্যে কাস্ট করতে পারে, আর সে রেঞ্জের মধ্যে স্পেল কাস্ট করা এটা অনেক নর্মাল ব্যাপার, কিন্তু তুমি বলছো সে তার রেঞ্জের থেকে অনেক দূরে কাস্ট করেছে, এটা অসম্ভব। লিন তুমি শান্ত হয়ে যাও, অ্যাবেল এটা নিজের মুখে বলছে যে সে এমনটা করতে দেখেছে। আরে শুধু এইটাই না, অ্যাবেল তো এটাও বলছে যে রিও আইসপিআর ইউজ করে মনস্টারদেরকে স্ল্যাশ মেরে দিয়েছে, এটাও তো অসম্ভব, কেননা বেমস মনস্টারদের পাশে তাদের নিজেরই একটা উইন্ড শিল্ড থাকে, আর সে শিল্ডটা যে কোনো ম্যাজিককে ব্লক করে দেয়। হ্যাঁ আমি এটা মানছি যে তোমার কথা সত্যি, কিন্তু আমি রিওকে সেগুলো করতে নিজের চোখে দেখেছি। যতদূর আমি জানি একজনই মাত্র আছে যে এইগুলো করতে ক্যাপেবল, দ্য ফেমাস ইনফেরনো ম্যাজিশিয়ান। ইনফেরনো ম্যাজিশিয়ান ওদের সম্বন্ধে উল্লেখ আছে তারা 1000টা ইম্পেরিয়াল ট্রুপস কে একসঙ্গে কাস্ট করে দিতে পারতো, তারপরে সে তার নিজের সোলার ট্রেরি ইউজ করে বেমসদেরকে জ্বালিয়ে দিত। আর ওদের সম্বন্ধে এও বলা যেত যে ওরা ওদেরই একটা অর্চেন্টের সাহায্যে পুরো একটা শহরকে নিমেষের মধ্যে জ্বালিয়ে দিতে পারতো। এইসব কথা ভেবে রিওর সঙ্গে তাদের কম্পারিজন অনেকটাই মিলে যাচ্ছে। তাহলে অ্যাবেল তোমার কথা অনুসারে রিও একটা ইনক্রেডিবল খোঁজ, আর সে যদি কোনোদিন আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাইতো, আর সে যদি কোনোদিন ডেভু এম্পায়ারের সাইডে হয়ে যাইতো। না না, এমনটা কোনো দিনই হবে না। তুমি এত শিওর হয়ে কিভাবে বলছো? আমি এটা শিওর হয়ে বলতে পারছি কারণ এম্পায়ারের নাম হচ্ছে ডেভুই। তারপরের দিন সকালে আমরা দেখতে পাই যারা যারা ডানজনের রেডের মধ্যে যাবে তাদের সবাইকে একটি টিচার বলে উঠলো আজকে দুপুরে তারা ডানজনের প্রথম লেয়ারের মধ্যে যেতে চলেছে। এমন অনেক বেশি ঘাবড়ে ছিল, এটা দেখে রিও তাকে রিল্যাক্স হতে বলে। তখন টিচার বলে উঠলো ডানজনে যাওয়ার আগে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে করতে পারো। এই কথা শুনে রিও বলে ওঠে স্যার প্রথমে ক্লিয়ার করার লেয়ারের মধ্যে তাড়াতাড়ি যাওয়ার কি কোনো রাস্তা আছে? অনেক সুন্দর একটা প্রশ্ন করেছো তুমি। সাউথ প্রভিডেন্সের ডানজনের মধ্যে তুমি এখন যেভাবে বললে তুমি সেইভাবে যেতে পারো, কিন্তু আমাদের লুন টাউনের ডানজনটা একটু অন্যরকম, তাই এরকম ভাবে তো তুমি সেখানে যেতে পারবে না। আর তাছাড়া রুমাসের ব্যাপারে আমার অতটা নলেজ নেই। তারপরে আমরা দেখতে পাই তারা সবাই ডানজনের বাইরে দাঁড়িয়ে আছে। তখন টিচার তাদেরকে বলে উঠলো ডানজনটি
ডানজনটি একেবারে আমাদের লুন টাউনের সেন্টারে আছে, কিন্তু আসলে তো ডানজনের বাইরে এই লুন টাউনটাকে বানানো হয়েছিল। প্রত্যেক বছর এই ডানজনের মধ্যে মনস্টারদের সংখ্যা বাড়তেই থাকে। একে গ্রেট টিটার ওয়ার বলা হয়। এই ডানজনটাকে অনেক স্ট্রং ব্যারিয়ার দিয়ে ঘেরা আছে, তাই এই ডানজন থেকে কোনো মনস্টার কখনোই টাউনের মধ্যে আসতে পারবে না। রিও ডানজনের আউট অল দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে আউটার ওয়াল, তাহলে এই অলটা এই শহরটাকে সুরক্ষিত রাখে। কিন্তু এমন গ্রেট টিটার ওয়ার সম্বন্ধে ভেবে অনেক বেশি ভয় পাচ্ছিল। তখন টিচার বলে উঠলো, চিন্তার কোনো বিষয় নেই, কেননা এমনটা কয়েক বছরের মধ্যে একবারই হয়। আর চিন্তা করো না, সেইটা এখন হবে না, তাই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। সামনে আমরা একটা ডানজনের অফিস দেখতে পাই। ডানজনের মধ্যে কজন যাচ্ছে, কে কে গেছে, এই সমস্ত কিছু ডিটেলস এদেরকে দিতে হয়। যেহেতু টিচার তাদের সমস্ত ডিটেলস আগে দিয়ে দিয়েছিল, এই কারণে তারা সোজা ডানজনের মধ্যে চলে যায়। এমন ভাই তুমি কত চিন্তা করছো, চলো জোরে একটা নিঃশ্বাস নাও আর রিল্যাক্স হয়ে যাও। এই কথা শুনে এমন একটা জোরে নিঃশ্বাস নেয়। হ্যাঁ, এখন আমাকে অনেকটাই ভালো লাগছে। তখন রিও এমনকে বলে যে চিন্তা করার কোনো বিষয় নেই, যেহেতু আমরা সবাই একসাথেই আছি। ফাইনালি তারা ডানজনের মধ্যে পৌঁছে যায়। টিচার তাদেরকে বলে যে তারা এখন ডানজনের ফার্স্ট লেয়ারে আছে, আর এই আশেপাশে ছোটখাটো মনস্টাররা থাকতে পারে, তাই তোমরা রিল্যাক্সে চারিপাশটা ঘুরে দেখতে পারো। এদিকে এমন আর রিও ঘোরাঘুরি করছে। তখন রিও সেন্স করে যে তাদের সামনে একটা মনস্টার আছে। রিওর মুখ থেকে এই কথা শুনে এমন তার তরল বের করে। তখন রিও এমনকে বলে ওঠে, আমি আমার ম্যাজিকের সাহায্যে সেই মনস্টারটাকে আটকে রাখবো, আর তুমি তোমার তরলের সাহায্যে সেই মনস্টারটাকে কেটে দিও। তখনই আমরা দেখতে পাই তাদের সামনে একটা সোলজার অ্যান্ড মনস্টার চলে আসে। রিও এই মনস্টারটার সম্বন্ধে অনেক কিছু জানে, কেননা রিও বিগিনার্স বুকের মধ্যে এই মনস্টারটার সম্বন্ধে সমস্ত ডিটেলস পড়েছিল। রিও এমনকে বলে ওঠে, এই মনস্টারটাকে হারানোর সব থেকে সহজ উপায় হচ্ছে এর গলার মধ্যে হামলা করা। তখন রিও আইসলাস্ট কাস্ট করে মনস্টারটাকে এক জায়গায় আটকে দেয়। তারপরে এমন তার তরোয়ালের সাহায্যে মনস্টারটাকে জানে মেরে দেয়। ভাই ফাইনালি আমরা এটা করে নিয়েছি। তারপরে রিও সেই মনস্টারটার মধ্যে থেকে ম্যাজিক স্টোন বের করে নেয়। তারপরে তারা দুজনে সেইখান থেকে বাইরে চলে যায়। সেদিনই রাত্রিরে আমরা দেখতে পাই রিও আর এমনের প্রথম ডানজন রেড সফল হওয়ার কারণে তারা ছোট্ট একটা পার্টি করছে। সত্যি বলছি, আমি তোমাদেরকে দেখে অনেক ইমপ্রেস হয়ে গেছি, কেননা তোমরা তোমাদের প্রথম রেডে একটা সোলজার অ্যান্ডকে হারিয়ে দিয়েছো। সত্যি তোমরা দুজনে অনেক বেশি স্ট্রং। আরে এমনটা কিছুই নয়, আমি তো শুধু তাকে শেষ করেছি, বাকি কাজ তো রিওই করেছে। এমন তুমি তোমার ব্লেড দিয়ে একটা পারফেক্ট স্ট্রাইক করেছো, এই জন্য মশাটা প্রথম হামলাতে শেষ হয়ে গিয়েছিল। তাই সমস্ত ক্রেডিট আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই ভাই। সব থেকে জরুরি ছিল সেই ম্যাজিক স্টোন, তাই তোমরা দুজনে সেইটাকে নিয়ে অনেক ভালো কাজই করেছো। তো কালকে তোমরা কি করার কথা ভাবছো? আমি তো কালকেও ডানজনের মধ্যে যেতে চাই, কিন্তু আমাকে একাই যেতে হবে এটা ভেবে আমি অনেক ভয় পাচ্ছি। তাই আমি জানি না যে কালকে আমি কি করব। এমন যদি এমনটা হয়, তুমি কি কাল আমার সঙ্গে আসবে? কেননা আমি কালকে ডানজনের থার্ড লেয়ারে যেতে চলেছি। কি সত্যি? তাহলে তো আমি কাল অবশ্যই আসবো। কিন্তু এই অ্যান্ড মনস্টারটা প্রথম লেয়ারে চলে এসেছে, এমনটা হওয়ার তো কথা ছিল না। টিচারের কথা অনুসারে তো এটা সঠিক ব্যাপার নয়। হ্যাঁ রিও, তুমি ভুল কোনো কথা বলছো না, কেননা নরমালি প্রথম লেয়ারের মধ্যে সাধারণত ব্যাটসরা থাকে। আমি একটা রিপোর্টে পড়েছি কয়েক মাস ধরে সোলজার অ্যান্ড ফার্স্ট এবং সেকেন্ড লেয়ারে দেখা দিচ্ছে। ওটাই তো আমি ভাবছি যে ওরা ফার্স্ট লেয়ারে কিভাবে আসলো। তখন সেখানে অ্যাবেলেস রিওকে বলে ওঠে সোলজার অ্যান্টেরা গর্ত করতে পারে, তাই আমি নিশ্চিত যে ওরা গর্ত খুঁড়ে প্রথম লেয়ারে এসেছে। অ্যাবেলকে দেখে ওরা তিনজন অনেক অবাক হয়ে গিয়েছিল, কেননা এরা জানে যে অ্যাবেল হচ্ছে ক্রিমসন টিমের লিডার। তখনই আমরা দেখতে পাই নিলফ অ্যাবেলের অনেক বড় ফ্যান। নিলফ সবার প্রথমে অ্যাবেলকে তার ইন্ট্রোডাকশন দেয়। তার এই ব্যবহার দেখে মনে হচ্ছে নিলফ অ্যাবেলকে তার ইন্সপিরেশন মানে। তখনই আমরা জানতে পাই নিলফের র্যাঙ্ক হচ্ছে। তখনই নিলফ অ্যাবেলকে বলে উঠলো, আমি কি তোমার সঙ্গে হ্যান্ডশেক করতে পারি? অ্যাবেল বলে ওঠে, অবশ্যই তুমি এটা করতে পারো। রিও অ্যাবেলকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো? অ্যাবেল বলে ওঠে, আমার টিমকে একটা টাস্ক দেওয়া হয়েছে, আর সেখানে যাওয়ার জন্য এখনো কিছু সময় রয়েছে, এই কারণে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তখনই আমরা দেখতে পাই অ্যাবেলের বাকি টিম মেম্বার সেখানে পৌঁছে যায়। ওরা একটু রেগে ছিল যে অ্যাবেল তাদেরকে কিছু না বলে এইখানে চলে এসেছে। অ্যাবেল তাদেরকে ঝাড়ি মেরে বলে, আমি একজন সিনিয়র হওয়ার জন্য রিওকে অ্যাডভাইস দিতে এসেছি। তখনই লিন অরেনকে অর্ডার দেয়। তখনই আমরা দেখতে পাই অরেন অ্যাবেলকে তার কাঁধে তুলে নেয়। অরেন ভাই, আমাকে নামিয়ে দাও, আমি চলাফেরা করতে পারি। রিও ভাই, তুমি কিছু বললো? তখনই আমরা দেখতে পাই লিন রিওর কাছে আসে এবং তাকে কাছ থেকে দেখতে লাগে। কি হয়েছে, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? তখনই পেছন থেকে রিহা লিনকে সেখান থেকে যেতে বলে। তখনই রিহা রিওকে বলে ওঠে, রিও পারলে আমাদের ক্ষমা করে দিও, কেননা আমরা এইভাবে অ্যাবেলকে তোমার কাছ থেকে নিয়ে যাচ্ছি, কেননা আমরা এখন গিল মাস্টারের সঙ্গে কথা বলতে যাচ্ছি, তাই সেখানে অ্যাবেলের ভীষণ প্রয়োজন। হ্যাঁ অবশ্যই, কিন্তু ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু অ্যাবেল হচ্ছে ক্রিমসন শর্টের লিডার, এই কারণে তাকেই তো সবার প্রথমে যেতে হবে। তারপরে ওরা সেখান থেকে চলে যায়। এরা সবাই এখন অনেক অবাক হয়েছিল এইটা ভেবে যে এখানে আসলে কি হলো। ভাই মিস রিহা, সত্যি সে হচ্ছে একটা অ্যাঞ্জেল। মিস্টার অ্যাবেল সে অনেকটা বেশি ইমপ্রেসিভ। রিয়া আসলে এটা বুঝতে পারছিল না যে অ্যাবেল কোন দিক থেকে ইমপ্রেসিভ লাগলো এদেরকে। তারপরে আমরা এদেরকে দেখতে পাই লিন রিওকে ওইভাবে দেখাটা তোমার উচিত হয়নি। ওই ছেলেটা হচ্ছে একটা ইনক্রেডিবল ম্যাজিশিয়ান, তাই ওর প্রতি ইন্টারেস্ট তো আমার যাবেই, আর আমার এতে পুরো বিশ্বাস আছে যে তুমি তার প্রতি ইন্টারেস্টেড। হ্যাঁ তুমি এটা ঠিকই বলছো, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, তোমার এটা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে যে রিও কতটা বেশি স্ট্রং। তারপরে আমরা দেখতে পাই এরা দুজনের ডানজনের মধ্যে চলে এসেছে, আর বর্তমানে এখন তারা থার্ড লেয়ারে আছে, আর এখানে আছে উলফ মনস্টার। রিও আর এমন দুজনে মিলে এই মনস্টারদেরকে অতি সহজেই শেষ করে দেয়। তারপরে এমন অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তখনই রিও এমনকে বলে ওঠে, তোমার শর্ট স্টাইলে এমনই কিছু কথা আছে যেটা আমাকে বারবার অ্যাবেলের কথা মনে করিয়ে দিচ্ছে। তুমি আমাকে বলেছো তোমার মাস্টার তোমারই গ্রামের এক
একজন ফরম্যান অ্যাডভেঞ্চারার ছিল। হ্যাঁ, ওনার নাম হচ্ছে কিরো, আর উনি শর্টম্যানশিপ রয়্যাল ক্যাপিটালের একটি স্কুল থেকে শিখেছিলেন। উনি একজন ফেমাস হিল ছিল, দ্য হাম স্কুল, আর আমিও সেখান থেকে শিখেছি। হ্যাঁ, আমার এতে পুরো বিশ্বাস আছে। এমন তুমি যদি আরো বেশি ট্রেনিং করো তাহলে তুমি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, যেমনটা প্রতিনিয়ত অ্যাবেল করে। রিও, আমি তো ভেবেছিলাম তুমি একজন ম্যাজিশিয়ান, কিন্তু আমি এটা জানতাম না যে তুমি তরোয়ালও অনেক ভালো চালাতে পারো। হ্যাঁ, আমার একটা মেন্টর ছিল যার সঙ্গে আমি আগে অনেক প্র্যাকটিস করেছিলাম, কিন্তু আমি আমার শর্টম্যানশিপ স্টাইলের সম্বন্ধে কিছু জানি না, কেননা ওয়াটার ম্যাজিক হচ্ছে আমার অরিজিনাল স্টাইল। আমি অতটাও বেশি তরল বাজিতে পারদর্শী নই, কিন্তু এমন আমি এটা নোটিস করেছি যে তুমি ফাইট করতে গিয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছো। হ্যাঁ, তুমি এটা ঠিকই বলছো। আরে এটা কোনো বড় ব্যাপার নয়, কেননা প্রথম প্রথম সবার সঙ্গে এমনটাই হয়, কিন্তু এমন তুমি যখন এটাকে মাস্টার করে নেবে তখন আমি নিশ্চিত যে তখন তোমার শর্টম্যানশিপ স্টাইল অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাবে। যদি তুমি তোমার স্ট্যামিনা বাড়াতে চাও তাহলে আমি তোমাকে রেকমেন্ড করব তুমি ডেলি রানিং আর শর্ট ট্রেনিং করতেই থাকো। এমনটা করলে কি সত্যি ইনক্রিজ হবে? হ্যাঁ, তুমি এমনটা ডেলি করলে তোমার স্কিল অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। আমি অ্যাবেলের সঙ্গে কিছুদিন ধরে ট্রাভেল করেছি, আর আমি দেখতাম অ্যাবেল প্রতিদিন সকাল সকাল উঠে তার ট্রেনিং প্র্যাকটিস করতো। হ্যাঁ, আমি জানি অ্যাবেল হচ্ছে একজন গিফটেড, কিন্তু সে তার ওই ফর্মটাকে মেনটেন করার জন্য ডেলি ট্রেনিং করতে থাকে। কি সত্যি অ্যাবেল এমনটা করে? আমি এখন থেকে আরো অনেক বেশি ট্রেনিং করব। হ্যাঁ, এখন তুমি একজন মরদের মতো কথা বললে। তারপরের দিন আমরা দেখতে পাই রিও টাউনের সব থেকে বড় লাইব্রেরির মধ্যে এসেছে। রিও এটা ভাবতেও পারেনি যে লাইব্রেরিটা এত বড় হবে। আসলে সেখানে অ্যালকামির সম্বন্ধে জানার জন্য এসেছে, এটার জন্য সে কিছু বুক সিলেক্ট করে নিয়েছে। তারপরে আমরা দেখতে পাই রিও বাইরে বসে আছে। ও তখন সেখানে বসে বইগুলোকে কেনার কথা ভাবতেছিল, তখনই হঠাৎ করে সেই জায়গাটা অন্ধকার হয়ে যায়। রিও এটা দেখে অবাক হয়ে গিয়েছিল। তখনই সে তার আশেপাশে কিছু সেন্স করে। তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে রিওর উপরে ফায়ার দিয়ে হামলা করা হয়, কিন্তু রিও এটা আগে সেন্স করে নিয়েছিল, যার কারণে সে তার ওয়াটার ম্যাজিক দিয়ে অনেক বড় একটা শিল্ড বানিয়ে নিয়েছিল। তারপরে আমরা সেই মেয়েটাকে দেখতে পাই যে রিওর উপরে হামলা করেছিল। রিও এই মেয়েটাকে দেখে বুঝে যায় যে এ হচ্ছে নিশ্চয়ই আকুমা ক্যাটাগরির। রিও এর পাওয়ার গুলো সেন্স করতে পারছিল। তখনই মেয়েটা রিওর উপরে আরেকবার হামলা করে দেয়। তখনই রিও অনেকগুলো আইসল ক্রিয়েট করে সেই হামলাটাকে ব্লক করে দেয়। যদি অ্যাটাকটা নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু রিও এই অ্যাটাকটা শেষ হওয়ার অপেক্ষায় ছিল। তখনই এই মেয়েটা উইন্ড ম্যাজিক দিয়ে রিওর উপরে হামলা করে দেয়। এই অ্যাটাকটা সোজা গিয়ে রিওর গায়ে লেগে যায়, কিন্তু ডালহানের দেওয়া এই রোপটার জন্য রিওর কিছুই হয় না। মেয়েটা এটা দেখার পর অনেক অবাক হয়ে গিয়েছিল। হেলফায়ার থেকে তুমি নিজেকে বাঁচিয়ে নিয়েছো, এটা অনেক বড় একটা ব্যাপার, কিন্তু ইম্প্যাক্ট হওয়ার সত্ত্বেও তুমি উইনলাস্টকে কিভাবে রিফ্লেক্ট করতে পারলে? এক মিনিট, তোমার ওই রোপ ওটা তো হচ্ছে ফেরি কিং এর। আমি এখন বুঝতে পেরে গেছি, তোমাকে এখন জানে মারতেই হবে। তখনই মেয়েটা তরোয়াল দিয়ে রিওর উপরে হামলা করে দেয়। রিও তার ওয়াটার শট অ্যাক্টিভেট করে দিয়েছিল। মেয়েটা রিওর উপরে হামলা করেই যাচ্ছে, আর রিও তার হামলাকে ডজ করতে থাকছে। তখনই আমরা দেখতে পাই আস্তে আস্তে সূর্যগণ সরে যাচ্ছে, আর এইদিকে রিও অনেকগুলো আইসেলাস দিয়ে মেয়েটার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু এই মেয়েটা অনেক স্পিডে সেই অ্যাটাক গুলোকে ডজ করে নিচ্ছিল। সে নিজেকে মেনটেন করার জন্য উইন্ড ম্যাজিক ব্যবহার করছিল। তখনই মেয়েটা একটা উঁচু লাফ দিয়ে রিওর উপরে হামলা করে দেয়। রিও এই অ্যাটাকটাকেও ব্লক করে দেয়। রিও এটা মনে মনে ভাবছিল, যদি আমি এরকম ভাবে ডিফেন্স করতে থাকি তাহলে আমি এই মেয়েটাকে কখনোই হারাতে পারবো না। কিন্তু এই মেয়েটার অ্যাটাক ডালহানের অ্যাটাকের তুলনায় কিছুই নয়। তোমার এই তরোয়াল এটা তো ফেরি কিং এর। আমি তো এটা বুঝতে পারছি না যে তুমি আসলে কে। তখনই সেই মেয়েটা তার হাতে হেলফায়ার কাস্ট করে, কিন্তু রিও তার আইসেলাস দিয়ে সেই হেলফায়ারটাকে বুঝিয়ে দেয়। আরে আমি তো এটা কিছুই বুঝতে পারছি না, তুমি এত ফাস্ট কাস্টিং কিভাবে করতে পারছো? তুমি একটা মনস্টার। মনস্টার আমি নয়, মনস্টার হচ্ছে তুমি। তুমি অনেক বেশি ভয়ানক, তাই তোমাকে এখন মরতেই হবে। রিও আবারও মেয়েটার উপরে ননস্টপ অ্যাটাক করেই যাচ্ছিল, কিন্তু রিও তার অ্যাটাক গুলোকে সহজে ডজ করে দিচ্ছিল। তখনই রিও একটা সুযোগ পেয়ে যায়। তখনই রিও অনেকগুলো আইসেলাস দিয়ে মেয়েটার উপরে হামলা করে দেয়। তখনই মেয়েটা জমিতে একটা লাথি মেরে তার দুটো সাইডে অল লাগিয়ে দেয়, কিন্তু রিও আকাশের মধ্যে ওয়াটার জেট কাস্ট করে রেখেছিল, তাই ওয়াটার জেটের কিছু হামলা মেয়েটার গায়ে লেগেছিল। তখনই রিও মেয়েটার উপরে হামলা করার জন্য এগিয়ে আসে। মেয়েটিও রিওর উপরে হামলা করার জন্য এগিয়ে আসে। তখনই রিও নোটিস করে মেয়েটার গালে লাগা আঘাত অনেক সহজে হিল হয়ে যাচ্ছে। এই সুযোগে মেয়েটা রিওকে দূরে ছুড়ে দেয়। তখনই মেয়েটা আরেকবার হেলফায়ার দিয়ে রিওর উপরে হামলা করতে যাচ্ছিল। তখনই সেখানে জলের অনেক ফোঁটা চলে আসে, আর এই জলের ফোঁটাগুলো অনেক বেশি গরম ছিল। এই জলটা মেয়েটির গায়ে পড়ার পর মেয়েটির পুরো শরীর জ্বলতে লেগেছিল। তখনই রিও মাটির নিচ থেকে জল কাস্ট করে মেয়েটিকে ঘিরে নেয়। তখনই আমরা দেখতে পাই সে মেয়েটা তার অরিজিনাল ফর্মে চলে এসেছে, আর সূর্যগ্রহণও প্রায় শেষ হতেই যাচ্ছিল। এটা দেখে মেয়েটা তার তরলের ম্যাজিক অফ করে দেয়। আমার হাতে আর বেশি সময় নেই। আমার এটা মনে পড়ছে না যে লাস্ট টাইম আমি কখন এত সুন্দর ব্যাটেল লড়েছি। তুমি হচ্ছে একটা এন্টারটেইনিং হিউম্যান। তোমার যদি হয়ে থাকে তাহলে তুমি এখান থেকে চলে যাও। কি? আমি তো ভেবেছিলাম তুমি আমার সঙ্গে লড়ে অনেক বেশি এনজয় পাচ্ছিলে। আমি তো ভেবেছিলাম আমি আমাদের এই ফানটাকে কন্টিনিউ করে রাখবো। আমি তো এইমাত্র ডেমনে ট্রান্সফর্ম হলাম, এর প্রতি আমার আরেকটু কন্ট্রোল দরকার। আমার নাম হচ্ছে লিওনারি, আর তোমার নাম কি? আমার নাম হচ্ছে রিও আকুমা। ও, তাহলে তুমি জানো আমি কে? আমার মনে হচ্ছে তোমাকে জানে মেরে দেওয়াই উচিত ছিল। তুমি আমার এমনই একটা ড্রাইভার যাকে আমি টাইম লিমিটের
মধ্যে কখনোই মারতে পারবো না। তুমি তোমার খেয়াল ততক্ষণের জন্য রাখিও রিও, যতক্ষণের মধ্যে আমি এবং আমার কাইন্ডের মধ্যে কেউ ফিরে না আসছি। তোমার এই কথার মানে কি? রিও, তোমাকে এখন থেকে বেঁচে থাকতে হবে, কেননা তোমার জীবনটা এখন থেকে আমার জন্য বিলং করবে। আমি তোমাকে জানে মারবো, আর তুমি মনে রেখো পরের বার যখন আমি আসবো তখন আমি এখনকার থেকে অনেক বেশি স্ট্রং হয়েই আসবো। এই কথা বলে লিওনারি সেইখান থেকে উধাও হয়ে যায়। ও, অনেক কষ্ট করে বাঁচলাম। ডালহানে দেওয়া এই রোপটা যদি আমার কাছে না থাকতো তাহলে তো আজকে আমি মরেই যেতাম। তারপরে আমরা দেখতে পাই রিও তার একটা ম্যাজিক স্টোন বিক্রি করে দিয়েছে, যার কারণে এখন তার কাছে অনেক টাকা চলে এসেছে। রিও তো এটা বিশ্বাস করতেই পারছিল না যে একটা ম্যাজিক স্টোন বেচে সে এতগুলো টাকা পেয়ে গেছে। রিও এখন এই টাকাটা দিয়ে সে বইগুলোকে কেনার কথা ভাবছিল। রিও বুঝে গিয়েছিল যে টাকা পয়সার জন্য তাই কোনো চিন্তাই করতে হবে না। হাঁটতে হাঁটতে রিও তার ঘরে চলে আসে। রুমে এসে রিও দেখে তার বাকি রুমমেটরা সেইখানে নেই। তারপরে যখন রিও জানালা দিয়ে বাইরে দেখে তখন সে দেখতে পায় সেখানে কয়েকটা বদমাস ছেলে মিলে রিও রুমমেটদেরকে বিরক্ত করছে। আর এদের হাল দেখে মনে হচ্ছে যে ওরা এদেরকে অনেক মেরেছে। তখন রিও সেখানে এসে এদের সবার 12টা বাজিয়ে দেয়। এসব দেখে ড্যান নামে এই ছেলেটা অনেক রেগে যায়। ড্যান রিওর উপরে হামলা করার জন্য এগিয়ে আসে, কিন্তু রিও অনেক সহজে এরও 12টা বাজিয়ে দেয়। তারপরে আমরা দেখতে পাই এরা সকলে স্নান করার জন্য চলে এসেছে। আর সেখানে আমরা জানতে পাই ইটো হচ্ছে একটা ফ্রিজ, এই কারণে সে হিলিং ম্যাজিক জানে। তখনই ইটোরিওর কাঁধে লাগা আঘাতটাকে হিল করে দেয়। ইটোরিওকে বলে যদি অ্যাটাকটা তোমার বুকে লাগতো তাহলে তুমি সঙ্গে সঙ্গে মরে যেতে। রিও বলে ওঠে নিশানা তো আমার বুকেই করেছিল, কিন্তু যেমন তেমন করে সেটা আমি আমার কাঁধে লাগিয়ে দিয়েছি। এই কথা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। তারপরে এমন জিজ্ঞেস করে রিও ভাই তুমি আসলে কার সঙ্গে ফাইট করছিলে? রিও বলে ওঠে এটা সম্বন্ধে আমি তোমাদেরকে পরে একদিন বলবো। রিও আকুমার সম্বন্ধে অনেক কিছু জানতে চায়, এই কারণে সে আকুমার কথাটা লুকিয়ে রাখায় সঠিকভাবে। তার পরের দিন আমরা দেখতে পাই এমন আর লিজ ডানজনের মধ্যে এসে কয়েকটি গোবলিনস কে জানে মেরে দেয়। আর গোবলিন গুলোকে মারতে মারতে এমনকি একটু চোট লেগে গিয়েছিল, এই কারণে এটাও তাকে হিল করে দেয়। নেলস বলে ওঠে আজকে এতটাই যথেষ্ট, আমরা যতগুলো ম্যাজিক স্টোন পেয়েছি এটা আমাদের তিনজনের জন্য মোর দ্যান ইনাফ। নেলস এতে এগ্রি করে, কেননা সেও একটু ভয় পেয়ে গিয়েছিল কারণ তারা এখন ডানজনের 5 নম্বর লেয়ারে আছে। আর শুধু তাই না, এই 5 নম্বর লেয়ারে তারা আর্চার গোবলিন দেখতে পেয়েছিল, যেটা সাধারণত 5 নম্বর লেয়ারে দেখতে পাওয়া যায় না। তখনই এমন বলে ওঠে তাহলে কি আমরা ঘরে ফিরে যাচ্ছি? হ্যাঁ ভাই, আমার কথা হলো জান থাকলে সবকিছুই আছে, তাই এখন আমরা ঘরে ফিরেই যাব। তারপরে তারা সেইখান থেকে চলে যেতে লাগে। আর এইদিকে অন্ধকারের মধ্যে আমরা আরো একজনকে দেখতে পাই যাকে কিনা একটা গোবলিন জানে মেরে দিয়েছে। আর এইদিকে টাউনের বাইরে আমরা রিওকে দেখতে পাই। রিও এটা বুঝে গিয়েছিল যে আমার থেকে আকুমার শক্তি অনেক বেশি, কিন্তু স্পিডের দিক থেকে আমি ওর থেকে অনেক এগিয়ে আছি। আর এখন রিও তার স্ট্রেংথ কে বাড়ানোর কথা ভাবে যাতে তার মধ্যে আর কোনো দুর্বলতা না থাকে। আর লিওনারির সঙ্গে ফাইট করার সময় রিও একটা জিনিস নোটিস করেছিল যে আকুমা তার উইন্ড ম্যাজিক ব্যবহার করে অনেক স্পিডে মুভ করছিল। আর রিও এখন ভাবছে যে ওই রকমই তার ওয়াটার ম্যাজিক দিয়ে কিছু করা যায় কিনা। কিছুক্ষণ ভাবার পর রিও প্রথমে তার ম্যাজিক দিয়ে মাটির নিচে একটা স্লাইস তৈরি করে, তারপরে সে তার পিঠে 256টি ওয়াটার জেট বানায়। কিন্তু এত কিছুর পরেও খুব একটা বেশি লাভ হয় না। রিও তখন ভাবছে এটা কোনো ব্যাপার নয়। আর রিও এটাও ভাবছে যে আমি যদি আমার পেছনে 1000টারও বেশি ওয়াটার জেট লাগিয়ে দিই তাহলে হয়তো আমি আরো অনেক স্পিড পাবো। চলো এখনকার মতো আমি এটাকে বন্ধ করে লাইব্রেরির মধ্যে যাই, কেননা সেখানে গিয়ে আমাকে আকুমা এবং অ্যালকামির সম্বন্ধে অনেক কিছু জানতে হবে। আর এইদিকে আমরা লাইব্রেরির মধ্যে লিনকে দেখতে পাই। আসলে লিন লাইব্রেরির মধ্যে এটা দেখতে এসেছিল যে অ্যাবেল তাকে যেসব কথাগুলো বলেছে রিওর সম্বন্ধে সেগুলো কি এর আগে কোনো ম্যাজিশিয়ান করেছিল কিনা। সে অনেকগুলো বইয়ের মধ্যে খুঁজছিল, কিন্তু সে সেই রকম কোনো ম্যাজিশিয়ানের সম্বন্ধে কোনো ইনফরমেশন খুঁজে পেল না। তখনই আমরা শহরের একমাত্র এলফকে দেখতে পাই যে এখানে চলে এসেছে। তখনই আমরা জানতে পাই এই এলফটির নাম হচ্ছে সেরা। আর লিন এবং সেরা একে অপরকে আগে থেকে চেনে। সেরার কথাবার্তা শুনে আমরা জানতে পারি তাকে রয়্যাল ক্যাপিটাল থেকে একটি টাস্ক দেওয়া হয়েছিল, আর সেও এই টাস্কটাকে কমপ্লিট করে সবে মাত্র শহরের মধ্যে ফিরেছে। সেরা লিনকে জিজ্ঞেস করে যে তুমি লাইব্রেরির মধ্যে কি করছো, তোমাকে তো আমি এখানে খুব কমই দেখতে পাই। লিন বলে ওঠে সেরকম কিছু না, আমি শুধু কিছু একটা খোঁজার চেষ্টা করছি, কিন্তু অনেকগুলো বই পড়ার পরেও আমি সেটা সম্বন্ধে কিছু খুঁজে পাইনি। লিন সেরার কাছ থেকে রিও সম্বন্ধে কিছু জানতে চায়, কিন্তু লিন কিছু একটা ভেবে তাকে এগুলো জিজ্ঞেস করলো না। যেহেতু সেরার একটু তাড়াহুড়া ছিল এই কারণে সেরা লিনকে বাই বলে সেখান থেকে আগে চলে যায়। আর এইদিকে গিল্ডের মধ্যে আমরা দেখতে পাই রিওর বাকি রুমমেট গুলো গিল্ডের মধ্যে এসে নিনাকে বলে উঠলো যে আমরা ডানজনের 5 নম্বর লেয়ারে কিছু গোবলিন আর্চার দেখতে পেয়েছি। নিনাও এই স্টোনটিকে দেখে বুঝে যায় যে এটা হচ্ছে গোবলিন আর্চারের। মাত্র 5 নম্বর লেয়ারে গোবলিনের দেখা পাওয়াটা এটা কোনো সাধারণ কথা ছিল না। নিনা বলে উঠলো এই কথাটা আমাকে তাড়াতাড়ি গিল মাস্টারের কাছে পৌঁছাতে হবে। এদিকে গিল মাস্টারও এটা শুনে অবাক হয়ে যায় যে গোবলিন আর্চার 5 নম্বর লেয়ারে দেখা দিয়েছে। সাধারণত গোবলিন আর্চাররা 10 নম্বর লেয়ারের পর থেকে দেখতে পাওয়া যায়, কিন্তু 5 নম্বর লেয়ারে তাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি গ্রেট টিটার ওয়ার শুরু হতে চলেছে। এই কথা ভেবে গিল মাস্টার নিনাকে জিজ্ঞেস করলো যে শহরের মধ্যে এখন কটা বি র্যাঙ্ক টিম আছে। মাস্টার এখন বি র্যাঙ্ক টিম মাত্র দুটোই এই শহরে আছে। গিল মাস্টার বলে ওঠে ওই দুটো টিমকে তাড়াতাড়ি এখানে ডেকে পাঠাও। তারপরে আমরা দেখতে পাই দুটো বি র্যাঙ্ক টিমে এখানে চলে এসেছে। ক্রিমসন শর্ট টিমটাকে তো আমরা আগে থেকে চিনি, আর এর নাম হচ্ছে ফিলিপ, হোয়াইট ব্রিগেড টিমের লিডার। তখনই গিল মাস্টার এদেরকে বলে দেয় যে আর্চার গোবলিন 5 নম্বর লেয়ারে দেখা দিয়েছে। অ্যাপেল জিজ্ঞেস করে এটা কি সত্যি? মাস্টার বলে ওঠে এটা 100% সত্যি, কেননা যেসব অ্যাডভেঞ্চারদেরকে আমরা 5th লেয়ারে পাঠিয়েছি তারা সেইখান থেকে আর্চার গোবলিনের স্টোন এনেছে। এইসব শুনে ফিলিপস মাস্টারকে জিজ্ঞেস করে যে আমরা তাহলে এখন কি করব? গিল মাস্টার বলে ওঠে তোমরা দুটো টিম মিলে সেইখানে যাবে এটা ভেরিফাই করার জন্য যে সেখানে কোনো গ্রেট টিটার ওয়ার শুরু হতে চলেছে কিনা। যেহেতু লাস্ট গ্রেট টিটার ওয়ার 10 বছর আগে হয়েছিল এই কারণে আমার মনে হচ্ছে এটা আবার
আবারও শুরু হতে পারে। আর গোবলিন আর্চাররা 5 নম্বর লেয়ারে দেখা দেওয়াটা এটা বারবার তারই প্রমাণ দিচ্ছে। গিল্ডমাস্টার বলে ওঠে তোমরা এই টাস্কটা অ্যাকসেপ্ট করলে তোমাদেরকে 100টা গোল্ড কয়েন অ্যাডভান্সেই দেওয়া হবে, আর কাজ শেষ করার পরে তোমরা বাকি 200 কয়েনটাও পেয়ে যাবে। তখনই সেখানে ফিলিপস বলে উঠলো যদি আমরা গ্রেট ইটার ওয়ার শুরু হওয়ার সম্ভাবনা দেখতে পাই তাহলে আমরা সেখানে কি করব? গিল্ডমাস্টার বলে ওঠে যদি এমনটাই হয় তাহলে সবার প্রথমে তোমরা সেটা কনফার্ম করে আবারও এখানে ফিরে আসবে, আর তোমরা বাইরে আসার মাত্রই আমরা ডানজানের গেটকে বন্ধ করে দেবো, তারপরে ডাবল ওয়ালকে অ্যাক্টিভেট করে দেবো, তারপরে গিল্ড এবং রিজিনাল নাইট মিলে ওখানে ডিফেন্স অ্যাকশন নেব। আর এই খবরটা আমি আগে টাউনের লর্ডকে জানিয়ে দিয়েছি। এই কথা শুনে সেই দুটো টিম এই টাস্কটাকে নিতে রাজি হয়ে যায়। এদেরকে কালকে ডানজানের মধ্যে যেতে হবে। গিল্ডমাস্টার আগে গিল্ডে নোটিশ লাগিয়ে দিয়েছে যে কালকে ডানজান বন্ধ থাকবে। তারপরের দিন রিও তার রুমমেটসদেরকে বলছে যে আজকে আমি নর্থের দিকে যাচ্ছি সেখানকার সব থেকে বড় লাইব্রেরিতে, আর সেখানে গিয়ে আমি অ্যালকেমির সম্বন্ধে কিছু জানতে চাই। এই কথা শুনে ইটোরিওকে বলে ওঠে ওই লাইব্রেরির মধ্যে ডি র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার থেকে যেতে পারবে, যেহেতু রিও অলরেডি ডি র্যাঙ্কে আছে তাই তার কোনো প্রবলেম হবে না। তারপরে এমন বলে ওঠে আমি শুনেছি যে ওখানে ফরবিডেন টেক্সটও পাওয়া যায়। এই কথা শুনে রিও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কিন্তু তখনই ইটোরিওকে বলে ওঠে যে বি র্যাঙ্ক বা তার থেকে উপরের অ্যাডভেঞ্চারাররা সেই ফরবিডেন টেক্সটকে অ্যাক্সেস করতে পারবে। এই কথা শোনার পর রিও একটু উদাস হয়ে যায়। অবশেষে সে কোনো কিছুর কথা না ভেবে সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে আমরা রিওকে সেই লাইব্রেরির মধ্যে দেখতে পাই। রিও সেখানে সে দেখে এই লাইব্রেরিটা আগেরটা থেকেও অনেক বড়। রিও এইসব দেখে বুঝে যায় যে বইটা তার এখন লাগবে সেটা সম্বন্ধে কাউকে জিজ্ঞেস করতে হবে। কাউকে খুঁজতে খুঁজতে রিও সেকেন্ড ফ্লোরে পৌঁছে যায়। আর সেকেন্ড ফ্লোরে যাওয়া মাত্রই আমরা সেরাকে দেখতে পাই। আবারও এদের দুজনের নজর একে অপরের উপর পড়ে। আর এইদিকে আমরা দেখতে পাই তারা সবাই ডানজনের মধ্যে পৌঁছে গেছে। এই টাস্কটার জন্য তারা শুধুমাত্র সি র্যাঙ্ক বা তার উপরে অ্যাডভেঞ্চারারদেরকে হায়ার করেছে। সেখানে যখন গিল্ডমাস্টার ডানজনের গেটটাকে ওপেন করতে যাচ্ছিল তখনই সেখানে অ্যাবেল গিল্ডমাস্টারকে বলে ওঠে আমি এখানে কিছু খারাপ অনুভূতি পাচ্ছি। ডানজনের প্রথম লেয়ারটাকে স্ক্যান করার জন্য অ্যাবেল লিনকে তার উইন্ড ম্যাজিক ব্যবহার করতে বলে। লিন তখন একটা লম্বা ব্রেদিং নিয়ে তার উইন্ড ম্যাজিককে ডানজনের ভেতরে পাঠায়। আর সে ওখানে অনেকগুলো আর্চার গোবলিন দেখতে পায়। তখনই লিন তাদের সবাইকে বলে উঠলো যে আমি প্রথম লেয়ারে 100টারও বেশি আর্চার গোবলিন দেখলাম। এই কথা শোনা মাত্র সবাই অনেক বেশি ঘাবড়ে যায়। এরা বুঝে যায় যে গ্রেট ইটার ওয়ার অলরেডি শুরু হয়ে গেছে। তখনই গিল্ডমাস্টার সবাইকে পেছনে যেতে বলে। তারপরে গিল্ডের ওপেনিং গেটকে ক্লোজ করে দেওয়া হয়। আর এইদিকে এরা গিল্ডের মধ্যে খবর পেয়ে যায় যে আজকে ডানজন বন্ধ আছে। তখনই সেখানে একটি লোক দৌড়ে এসে তাদেরকে বলে ওঠে যে গ্রেট ইটার ওয়ার এখন শুরু হয়ে গেছে, মনস্টাররা ডানজনের বাইরে আসতে চলেছে, তোমাদের সবার জন্য একটা এমার্জেন্সি টাস্ক এসেছে, তোমাদের সকলকে ডানজনের ওয়ালের উপরে চড়ে মনস্টারদের উপরে অ্যাটাক করতে হবে। এই কথা শোনা মাত্র তারা দেরি না করে সেই দিকে চলে যায়। আর এইদিকে লাইব্রেরির মধ্যে সেরা রিওকে বলে ওঠে আমার নাম হচ্ছে সেরা, তোমার সঙ্গে দেখা করে আমাকে অনেক ভালো লাগছে। হ্যাঁ আমাকেও, আমি হচ্ছি রিও আর আমি একজন অ্যাডভেঞ্চারার। আমি এটা জানতাম যে আমাদের দুজনের আবারও দেখা হবে। তুমি এটা জানতে? ওইসব ছাড়ো, তুমি বলো লাইব্রেরিতে কিসের জন্য এসেছো? আসলে আমি লাইব্রেরির মধ্যে না মানে অ্যালকেমি সম্বন্ধে জানতে এসেছি। অ্যালকেমি এটা এখনো রহস্যময়। আসলে আমি একটা গোলাম ক্রিয়েট করতে চাই। কি একটা গোলাম? এটা তো অনেক বড় একটা ব্যাপার। আর আমার মনে হয় না এখানে এমন কোনো বই আছে যার মধ্যে ডাইরেক্টলি গোলাম ক্রিয়েট করার কথা উল্লেখ আছে, কিন্তু ওটার সম্বন্ধে কিছু একটা আছে। চলো আমি তোমাকে সেটা দেখাচ্ছি। এই লাইব্রেরিটার সম্বন্ধে আমি সমস্ত কিছু জানি, তুমি আমাকে ফলো করতে পারো। কি সত্যি এটা করলে তোমার কোনো অসুবিধা হবে না তো? না কোনো অসুবিধা হবে না। কিন্তু সেরা তুমি একজন এলফ তাই না? হ্যাঁ, তাছাড়া আমি তোমার মতো একজন অ্যাডভেঞ্চারার। আমি উইন্ড নামক একটি টিমের মেম্বার। আমাকে আমার একটা বন্ধু বলেছে যে এই শহরে মাত্র একটা এলফ আছে। হ্যাঁ এই কথাটা পুরো সত্যি, কেননা হিউম্যান সেটেলমেন্টের পর থেকে তুমি আর বেশি এলফ দেখতে পাবে না। আর এইদিকে আমরা ডানজনের মধ্যে দেখতে পাই সমস্ত গেটকে বন্ধ করে দেওয়া হয়। তারই কিছুক্ষণ পরে ডানজনের গেট ভেঙে এখান থেকে বেরিয়ে আসে অনেকগুলো আর্চার গোবলিন। তাদেরকে দেখে গিল্ডমাস্টার সবাইকে হামলা করার আদেশ দেয়। সবাই তীর এবং ফায়ার ম্যাজিক দিয়ে গোবলিনের উপরে অ্যাটাক করে দেয়। এখানে এখন এদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। লিনো তার উইন্ড ম্যাজিক দিয়ে গোবলিনদের উপরে হামলা করছে, আর গোবলিনরাও তীর ধনুক দিয়ে অ্যাডভেঞ্চারারদের উপরে হামলা করছে। আর এই লড়াই যে সমস্ত অ্যাডভেঞ্চারাররা ঘায়েল হয়ে গেছে তাদেরকে হিলও করা হচ্ছে। তখনই আমরা দেখতে পাই লুন টাউনের নাইটসরাও এখানে চলে এসেছে। কমান্ডার ওদের সবাইকে উত্তরের দিকটাতে ডিফেন্স করার আদেশ দেয়। এরা তো ননস্টপ গোবলিনদের উপর অ্যাটাক করেই যাচ্ছিল, কিন্তু ভেতর থেকে আরো অনেকগুলো গোবলিনস বাইরে বেরিয়ে আসছিল। গিল্ডমাস্টার এসব দেখে অনেক ঘাবড়ে ছিল, কেননা লাস্ট গেট ইটার ওয়ারে এতগুলো মনস্টার ছিল না। গিল্ডমাস্টার বুঝে যায় যে এই যুদ্ধটা অনেক লম্বা সময় ধরে হবে। তখনই আমরা দেখতে পাই ক্রিপসান শট টিমের কাছে অ্যারো শেষ হয়ে গেছে। তখনই আমরা দেখতে পাই কিছু লোক অনেকগুলো ধনুক নিয়ে সেখানে পৌঁছে যায়। এরা এই ধনুকগুলো টাউনের সমস্ত অফেন্স শপ থেকে এনেছে। বাস্টার ওই ধনুকগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার আদেশ দেয়। তখনই নেল ফ্যাবেলকে ধনুক দিতে আসে। অ্যাবেল গিল্ডমাস্টার তোমার জন্য একটা খবর পাঠিয়েছে, ডানজনের মধ্যে অনেক বড় একটা মনস্টার আছে আর সেটাকে মারার দায়িত্ব ক্রিমসান শটের টিমকে দেওয়া হয়েছে, তাই তুমি এখন তৈরি থাকো। এদিকে আমরা দেখতে পাই এটো ঘায়েল লোকদেরকে হিল করে দিচ্ছে আর এমন সবাইকে তীর ধনুক দিয়ে বেড়াচ্ছে। এরকমই চলতে চলতে সন্ধ্যা হয়ে যায় আর আমরা দেখতে পাই অনেকগুলো গোবলিন মরে গেছে, কিন্তু এখনো কিছু গোবলিন বাকি ছিল। তখনই গিল্ডমাস্টার ক্রিমসান শট এবং হোয়াইট বেরিয়ার টিমকে ময়দানে যাওয়ার আদেশ দেয়। গিল্ডমাস্টারের আদেশ পাওয়ার পর এরা সবাই ময়দানের মধ্যে চলে আসে। তখনই ফিলিপস এবং অ্যাবেলের টিম বেঁচে থাকা গোবলিনদের উপরে অ্যাটাক করে দেয়। তখনই আমরা এখানে মেজ গোবলিন দেখতে পাই, এরাও ম্যাজিক দিয়ে তাদের উপরে হামলা করছে, কিন্তু এরা দুজনে অনেক সহজে এই অ্যাটাকটাকে ডজ করে নেয়। পেছনে অরেনো এদের অ্যাটাকে ব্লক করে দেয়। আর এইদিকে ফিলিপসের টিমের মেম্বার সিনা তার আত্মাজিক ব্যবহার করে গোবলিনের সামনে একটি মাটির অল বানিয়ে দেয়। তখনই এরা দুজন লাফিয়ে এদেরকে শেষ করে দেয়। তারে কিছুক্ষণ পর ডানজানের ভেতরে থেকে তিনটা গোবলিন জেনারেল আসে। এদেরকে দেখার পর তারা বুঝে যায় যে গোবলিন জেনারেলের পরে ডানজানের ভেতরে নিশ্চয় গোবলিন কিং আছে। অ্যাবেল বলে ওঠে আমি এবং ফিলিপ
ফিলিপস দুটো গোবলিন জেনারেলকে দেখে নিচ্ছি, আর লিন এবং সিনা তোমরা দুজনে বাকি একটা গোবলিনকে মেরে দিও। গোবলিন কিং আসার আগে এদেরকে শেষ করতে হবে। তখনই অ্যাবেল এবং ফিলিপস গোবলিনদের উপরে হামলা করার জন্য এগিয়ে যায়, কিন্তু একটা গোবলিন জেনারেল অ্যাবেলের উপরে হামলা করে দেয়, কিন্তু অ্যাবেল অনেক সহজেই এই হামলাটাকে ডজ করে নেয়। এদিকে ফিলিপস গোবলিনের বুকে তার স্টাফ ভরে দেয়, পেছন থেকে লিন তার লাইটনিং স্পেল দিয়ে গোবলিনের উপরে হামলা করে দেয়। এদিকে অ্যাবেল গোবলিনের হাতটিকে কেটে দেয়। তখনই অ্যাবেল ডানজারের ভেতরে ভয়ানক কিছু সেন্স করে। অ্যাবেল সবাইকে নিচে ঝুঁকার জন্য বলে। আমরা দেখতে পাই ভেতর থেকে অনেক স্পিডে উইন্ডস্ল্যাশ উড়ে আসে, আর এর প্রভাব এতটাই বেশি ছিল যে সমস্ত গোবলিন জেনারেল কেটে যায়। আমরা দেখতে পাই ফাইনালি গোবলিন কিং বাইরে চলে এসেছে। আসলে অ্যাবেল এটা দেখে ঘাবড়ে গিয়েছিল যে গোবলিন কিং এর একটা উইন্ডস্ল্যাশে এত বেশি পরিমাণে প্রেসার ছিল, যার কারণে গোবলিন জেনারেল গুলো নিমেষের মধ্যে কেটে যায়। যেহেতু গোবলিন জেনারেল গুলো মরে গেছে, তাই এখন শুধু তাদের সবাইকে গোবলিন কিং কে হারাতে হবে। তখনই অ্যাবেল এবং ফিলিপস দুজনে মিলে গোবলিন কিং এর উপরে অ্যাটাক করে দেয়। গোবলিন কিং প্রথমে অ্যাবেলের উপরে হামলা করে, কিন্তু অ্যাবেল তার তলোয়ার দিয়ে সেই হামলাটাকে ব্লক করে দেয়। ফিলিপসও নিজের স্পেয়ার দিয়ে গোবলিন কিং এর উপরে অ্যাটাক করে, কিন্তু গোবলিনের চামড়া এতটাই মজবুত যে যার কারণে ফিলিপসের স্পেয়ার পিছলে গেল। তখনই আমরা দেখতে পাই গোবলিন কিং আবারও তার উইন্ডস্ল্যাশ কাস্ট করার জন্য রেডি হচ্ছে, কিন্তু অ্যাবেল এটা দেখার পর কোনো কিছু তোয়াক্কা না করে সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফিলিপস এটা দেখে বলে এটা খুব একটা ভালো সংকেত নয়। সেই মুহূর্তে গোবলিন কিং স্ল্যাশ মেরে দেয়। তখনই অ্যাবেল তার শর্ট স্কিল পারফেক্ট শ্যাডো ব্যবহার করে গোবলিন কিং এর উইন্ডস্ল্যাশ ডজ করে নেয়। তারপরে গোবলিনের কাছে যাওয়া মাত্র অ্যাবেল তার কমবাট স্কিল টোটাল ইম্পালমেন্টের সাহায্যে গোবলিনের বুকে তার তরোয়াল ঢুকে দেয়, কিন্তু গোবলিন কিং কে হারানোর জন্য এটা যথেষ্ট ছিল না। কিন্তু অ্যাবেল তখনই লিনকে একটা অর্ডার দেয়। তখনই আমরা দেখতে পাই লিন তার বুলেট রেঞ্জ দিয়ে গোবলিন কিং এর উপরে অ্যাটাক করে দেয়। সেই মুহূর্তে অ্যাবেল পারফেক্ট শ্যাডো ইউজ করে সেখান থেকে সাইডে সরে যায়, যার কারণে লিনের বুলেট রেঞ্জ সোজা গিয়ে গোবলিন কিং এর গায়ে লাগে। তখনই আমরা দেখতে পাই এই হামলার প্রেসার এতটাই বেশি ছিল যে গোবলিন কিং ও এটা সামনে টিকতে পারলো না। ফাইনালি গোবলিন কিং মরে যাওয়ার পরে সবাই অনেক আনন্দিত হয়ে যায়। ও তাহলে লিন এতক্ষণ ধরে ইনচার্টেশন করছিল? হ্যাঁ, ওটা একটা শক্তিশালী স্পেল, যার কারণে লিনের ইনচার্টেশন করতে একটু সময় লাগে। তুমি বলতে পারো এটা একটা সিক্রেট ওয়েপন ছিল। তোমার এই প্ল্যান দেখে আমি অনেক ইমপ্রেস হয়ে গেছি ক্রিমসন সর্ড। তারপরে আমরা দেখতে পাই বিজয়ের আনন্দে টাউনে এখন পার্টি চলছে, কিন্তু বেচারা গিলমাস্টার এখন অনেক ক্লান্ত হয়েছিল, কেননা ওনার জন্য এখন অনেক কাজ রয়েছে। সবার প্রথমে টাউন লর্ডকে রিপোর্ট দেওয়া, তারপরে গ্রেট টিটার ওয়ার্ড থেকে যে সমস্ত জেমস গুলো কালেক্ট হয়েছে তার পেমেন্ট গুলো সমস্ত অ্যাডভেঞ্চারদেরকে ডিস্ট্রিবিউট করা, গ্রেট টিটার ওয়ারের ফলে যে সমস্ত ড্যামেজ গুলো হয়েছে সেগুলোকে পুনরায় ঠিক করা। যেহেতু গিলমাস্টার নিজেই গিল চালায়, এই কারণে কাজগুলো ওনাকে নিজেই করতে হবে। তাছাড়াও ডানজনের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটলো সেই সমস্ত কিছু রিসার্চ করার জন্য রয়্যাল ক্যাপিটাল থেকে কিছু রিসার্চার্স আসবে। গিলমাস্টার এটা বুঝে উঠতে পারছে না যে ওরা এত তাড়াতাড়ি কেন আসছে, কেননা গিলমাস্টার এক মাসের জন্য ডানজনকে সিল করে রেখেছে। এইদিকে পার্টির মধ্যেও রিও উপস্থিত হয়ে গেছে। রিও সেখানে এসে বুঝতে পারছিল না যে আসলে এখানে পার্টিটা কিসের জন্য হচ্ছে, টাউনের মধ্যে কি কি হয়েছে এই সমস্ত কিছু সম্বন্ধে রিও কিছুই জানে না। তারপরে এরা তিনজন মিলে রিওকে বলে উঠলো যে টাউনে আজকে কি কি হলো। তারা অ্যাবেলের অনেক প্রশংসা করছিল, তাছাড়াও এরা অবাক হয়েছিল যে অ্যাবেল হঠাৎ করে কিভাবে লিনের বুলেট রেঞ্জকে ডজ করে নিয়েছিল। তখনই সেখানে অ্যাবেল এসে তাদেরকে বলে ওটা একটা পারফেক্ট শ্যাডো শর্ট স্কিল ছিল, ওটা একটা এমনই টেকনিক যেটা আমার রেঞ্জের মধ্যে হওয়া যে কোনো অ্যাটাককে অতি সহজে ডজ করে নেবে। তারপরে এখানে ক্রিমসন সর্ড এর বাকি মেম্বাররা উপস্থিত হয়ে যায়। সেখানে এসে লিন রিওকে ডাইরেক্ট জিজ্ঞেস করে তুমি হাওয়াতে ডাইরেক্ট আইস ম্যাজিক কাস্ট করতে পারো, এটা কি সত্যি? হ্যাঁ, এটা একদমই সত্যি, কিন্তু বর্তমানে আমার লিমিট হচ্ছে মাত্র 40 মিটারের কাছাকাছি। চমৎকার, কোনো ম্যাজিশিয়ানও এমনটা করতে পারে না। এটা কি তোমার অরিজিনাল স্পেল? রিও এটা জানতো না যে অরিজিনাল স্পেলটা আসলে কি। তখন লিন রিওকে বলে ওঠে যে কোনো ম্যাজিক ইনচার্টেশন করার পরে কাজ করা যেতে পারে, কিন্তু আমি তো এটা মানে ইনচার্টেশন তো পার্সোনাল প্রফেশন থেকে আসে, সবার নিজের নিজের আলাদা কোনো স্টাইল নিশ্চয়ই আছে। এই কথা শুনে লিন অনেক অবাক হয়ে যায়, কেননা সে আগে কখনো এরকম কিছু ভেবে দেখেনি। তারপরে রিও তার রুমমেটদের সঙ্গে খাবার খেতে চলে যায়, কিন্তু লিন এখন এটা বুঝে উঠতে পারেনি যে রিও তার ইচ্ছা মতে কিভাবে কাস্টিং করতে পারে, কেননা এমনটা করা একেবারে অসম্ভব। তারপরের দিন আমরা এই তিনজনকে গিল্ডের মধ্যে দেখতে পাই। তারপরে রিও সেখানে পৌঁছে যায়। রিও তাদেরকে জিজ্ঞেস করে যে আজকে তোমরা কাজে যাচ্ছ না? নেলফ বলে ওঠে আজকে ডানজন বন্ধ আছে, তাই আমাদের কাছে করার মতো কোনো কাজ নেই। রিও তার অ্যালকেমি ক্রিয়েট করার জন্য তাকে ম্যাজিক কপার ওরের প্রয়োজন ছিল, কিন্তু টাউনের মধ্যে সমস্ত কিছু সোল্ড আউট হয়ে গেছে, এদের কাছে বর্তমানে এখন কোনো কাজ নেই। তাই রিও তাদেরকে বলে ওঠে তোমরা যদি আমাকে পাশের টাউন থেকে ম্যাজিক কপার ওর এনে দাও তাহলে আমি তোমাদেরকে হায়ার করতে পারি। এটা শুনে এটো বলে উঠলো রুশ নামক একটি গ্রামে অ্যাবর্ডেড মাইন আছে, আমি নিশ্চিত যে সেখানে এটা নিশ্চয় পাওয়া যাবে। ওইখানে যাওয়ার জন্য পুরো অর্ধেক দিন কেটে যায়। রিও বলে ওঠে তোমরা যদি এটার জন্য সেখানে যাও তাহলে আমি তোমাদেরকে আগে 4টা গোল্ড কয়েন দেবো, তোমরা যদি সেটা নাও পাও তাও চিন্তা করার বিষয় নেই, তোমরা এই 4টি গোল্ড কয়েন আগে পেয়ে যাবে। আর তোমরা যদি আমাকে ম্যাজিক কপার এনে দাও তাহলে প্রত্যেকটি ম্যাজিক কপারের জন্য আমি তোমাদেরকে 25টি করে গোল্ড কয়েন দেবো। এই কথা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। তখনই রিও তাদেরকে বলে ওঠে তোমরা কি আমার জন্য এই কাজটা করবে? এই কাজটা যেহেতু গিল্ডের তরফ থেকে নয় তাই এদেরকে গিল্ডকে কোনো কমিশনও দিতে হবে না, কিন্তু এরা দেরি না করে এই কাজটা নেওয়ার জন্য রেডি হয়ে যায়, কেননা এতটা বেশি পরিমাণে গোল্ড কয়েন তো গিল্ডের কাছ থেকেও পাওয়া যেত না। তারপরে রিও তার রুমে চলে আসে, তখনই সে বাইরে থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। রিও জানলা থেকে দেখতে পায় কিছু নাইটস একটি মেয়েকে জোর জবরদস্তি নিজেদের সঙ্গে আসতে বলছে। তখনই সেখানে একটি ছেলে এসে বদমাস নাইটের কাছ থেকে মেয়েটিকে উদ্ধার করে। তখনই নাইটসটা অনেক রেগে যায়, তারপর সে ডাইরেক্ট সেই ব্যক্তিটাকে মারার জন্য চলে আসে। তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে সে নাইটসটা নিচে পড়ে যায়। তখন নাইটসটা অনেক রেগে যায়, রেগে সে ওই ব্যক্তিটাকে জিজ্ঞেস করে তুমি এখন কি করলে? ব্যক্তিটা বলে উঠলো আমি
তো কিছুই করিনি। তারপরে এই নাইটসটা আবার উঠে দাঁড়ায়, কিন্তু সে আবারও নিচে পড়ে যায়। এরা সবাই এটা বুঝতে পারছিল না যে এখানে আসলে কি চলছে। তখনই আমরা দেখতে পাই পেছন থেকে ফিলিপস এখানে চলে আসে। ফিলিপস বলে ওঠে, তোমরা হচ্ছে কিংডমের নাইটস, তাই তোমরা এখন এখানে কি করছো? নাইটসরা এটা জানতো না যে ফিলিপস কে, তারা ফিলিপস কে নরমালি একটা অ্যাডভেঞ্চারার ভাবছিল। তখনই ফিলিপস তাদেরকে বলে ওঠে যে আমি হচ্ছি নোবেল ফ্যামিলির সদস্য, বা বলতে পারো আমি হ্যানলেস ফ্যামিলির বংশ। এই কথা শুনে সেখানে একটি নাইটস বুঝে যায় হ্যানলেস ফ্যামিলি থেকে প্রথমে তো কেউ একজন রয়্যাল নাইটেস কমান্ডার ছিল। ফিলিপস বলে ওঠে উনি হচ্ছে অ্যালেক্স হেনিন, আর উনি হচ্ছেন আমার বাবা। ফিলিপস তাদের সবাইকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তখন সেই নাইটসরা সেইখান থেকে পালিয়ে যায়। এরা দুজনও ফিলিপসকে ধন্যবাদ জানিয়ে সেইখান থেকে চলে যায়। তারপরে ফিলিপস রিওকে উপরে দেখতে পায়। ফিলিপস আগে থেকে রিওর সম্বন্ধে জানে। অ্যাবেল আমাকে তোমার সম্বন্ধে অনেক কিছুই বলেছে। তখনই আমরা জানতে পারি সেই নাইটস গুলোকে রিওই বারবার নিচে ফেলছিল। ফিলিপসও এটার সম্বন্ধে জানতে পেরে গিয়েছিল। তখনই আমরা দেখতে পাই সেখানে পেছন থেকে সিনা চলে এসেছে। তারপরে ফিলিপস রিওকে বিদায় জানিয়ে সেইখান থেকে চলে যায়। এদের দুজনকে দেখে রিও বুঝে যায় যে এরা হচ্ছে অনেক বেশি স্ট্রং। সেদিনই রাত্রিবেলা আমরা অ্যাবেল এবং রিওকে একসঙ্গে দেখতে পাই। তখনই অ্যাবেল রিওকে বলে ওঠে, আমার চেনা জানার মধ্যে কিছু ইনভেস্টিগেশন এই লুন্টারের মধ্যে এসেছে। ওরা তাদের গার্ডের জন্য রয়্যাল নাইটস কে নিয়ে এসেছিল, কিন্তু ওদের মধ্যে কিছু নাইটস ছদ্মবেশে আছে, আর ওদেরকে কোনো গড়বড় করার আগে আটকানোটা আমার দায়িত্ব। তখনই রিও সেখানে অদ্ভুত কিছু অ্যাডভেঞ্চারার দেখতে পায়। অ্যাবেল বলে ওঠে, টাউনের মধ্যে যেহেতু ডানজান আছে, তাই এখানে নানা রকমের অ্যাডভেঞ্চারার রাস্তায় থাকে। যেহেতু ডানজান এখন বন্ধ আছে, তাই এই অ্যাডভেঞ্চারারদের এখানে আসাটা আমাকে কিছু গড়বড় মনে হচ্ছে। এরা দুজনে অ্যাডভেঞ্চারের পেছনে আসে, কিন্তু এখানে এসে তারা কাউকে দেখতে পায় না। তখনই হঠাৎ করে রিওর উপরে হামলা হয়ে যায়, কিন্তু রিও সেটাকে অনেক সহজে ব্লক করে দেয়। তখনই সামনে থেকে আরো 3টা অ্যাডভেঞ্চারার চলে আসে। রিও তার ম্যাজিক স্পেল দিয়ে তাদের উপরে হামলা করে দেয়। অ্যাবেলেদের কাছ থেকে অ্যালকামিক্যাল একটি টুল পায়। এটা দেখা মাত্র রিও অনেক এক্সাইটেড হয়ে ওটা চাইতে যাচ্ছিল। অ্যাবেল বলে উঠলো, এটা হচ্ছে এভিডেন্স, তাই আমি এটা তোমাকে দিতে পারবো না। তারপরে এরা এই অ্যাডভেঞ্চারারদেরকে বেঁধে দেয়, আর এদের ব্যাচ দেখে অ্যাবেল বুঝতে পারে যে এরা হচ্ছে সি র্যাঙ্কের। তাছাড়াও এরা হচ্ছে হ্যান্ডেলিয়ার ক্যাপিটাল সিটি ক্লেরিস থেকে। অ্যাবেল এটা বুঝতে পারছিল যে ওরা আসলে এখানে কি করছে। অ্যাবেল এদেরকে রয়্যাল নাইটসদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এইদিকে আমরা ফিলিপসকে দেখতে পাই, আর তারই সঙ্গে আমরা সেখানে রয়্যাল নাইটসদেরও দেখতে পাই। আসলে তারা এখানে তাদের অপমানের বদলা নিতে এসেছে। তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে একটি নাইটস প্যারালাইজ হয়ে যায়। আসলে এই কাজটা সিনা করেছিল। সিনা তার একটা ইন্টারটেশন করে এই নাইটসদেরকে জিন্দা পুড়িয়ে দেয়। তারপরে আমরা দেখতে পাই ইনভেস্টিগেটর টাউনের মধ্যে চলে এসেছে, আর আমরা দেখতে পাই তারা এখানে আসা মাত্র গিল্ডে কবজা করে নেয়। যেহেতু তারা ইনভেস্টিগেশন করতে এসেছে, তাই তারা আজকে গিল্ডকে ওপেন করতে বলছে। তাছাড়াও এরা এদের প্রোটেকশনের জন্য গিল্ড মাস্টারের কাছে কিছু অ্যাডভেঞ্চারার দাবি করে। গিল্ড মাস্টার বলে উঠলো, তোমরা এগুলো কিভাবে করতে পারো? তখনই ক্ল্যারি নামে এই ব্যক্তিটা বলে উঠলো, রয়্যাল ম্যাজিস্ট্রি এবং ডোমেস্টিক অ্যাফেয়ার্স এর মিনিস্টার, এমনকি রিসার্চার্স টিমের হেডরাও আমাদেরকে ফুল পারমিশন দিয়েছে, কিন্তু তবু আমাদের গিল্ড মাস্টার এদের বিপক্ষে ছিল। তখনই হ্যারোল্ড নামে এই ব্যক্তিটা বলে উঠলো, ফুডের উপরে ক্ষমা করার জন্য আমাকে ক্ষমা করে দাও। আমরা এরপর থেকে ফুডের উপরে কখনো কবজা করব না। আমরা আমাদের ফুডের জন্য আশেপাশের টাউন থেকে কোনো ব্যবস্থা করে নেব। গিল্ড মাস্টারও এটার জন্য হ্যারোল্ডকে অ্যাপ্রিসিয়েট করে। তখনই ক্ল্যারি বলে উঠলো, আমাদেরকে তো ডানজানের মধ্যে আজকে যেতে হবে। গিল্ড মাস্টার বলে উঠলো, ঠিক আছে আমি তাহলে ডানজানকে ওপেন তো করবো, কিন্তু এটার জন্য যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটা আমাদের গিল্ড এবং আমাদের অ্যাডভেঞ্চারাররা কোনো মতে দায়ী থাকবে না। এটা শুনে ক্ল্যারি রেগে যায় এবং গিল্ড মাস্টারকে কিছু একটা বলতে যাচ্ছিল। তখনই গিল্ড মাস্টার বলে উঠলো, তোমরা যদি আমার এই ডিমান্ডটাকে অ্যাকসেপ্ট না করো তাহলে আমি ডানজানের গেট কখনোই খুলবো না। ক্ল্যারির কাছে আর কোনো রাস্তা ছিল না, সে কন্ডিশনে রাজি হয়ে যায়। তারপরে হ্যারোল্ড গিল্ড মাস্টারকে বলে উঠলো, কিন্তু আমি গিল্ড থেকে অ্যাডভেঞ্চারদেরকে হায়ার করতে কি পারবো না? আমি তাদেরকে ডবল পে করতে রাজি আছি। গিল্ড মাস্টার বলে ওঠে, এটার সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, এই ডিসিশনটা অ্যাডভেঞ্চারাররাই নেবে। তখনই গিল্ড মাস্টার হ্যারোল্ডকে সাবধানে থাকতে বলে, কেননা এবারে গ্রেট ইটার হওয়ার অনেকটা আলাদা ছিল। ভেতরে এখনো কতটা বিপদ আছে সেটা সম্বন্ধে আগে থেকে কিছু বলাও যাবে না। আর এইদিকে আমরা রিওকে দেখতে পাই। রিও এখন সেইখানে এসেছে যেখানে অ্যাবেল থাকে। রিও বলে ওঠে, এখানে একটা ক্যাফেট এরিয়ারও থাকা উচিত। তখনই ভেতর থেকে একটা ছোট্ট মেয়ে বেরিয়ে আসে। সে বাইরে এসে রিওকে বলে ওঠে, তুমি কি আমাকে অ্যাডভেঞ্চারার গিলের রাস্তাটা দেখিয়ে দিতে পারবে? কেননা আমাকে সেখানে একটা ইম্পর্টেন্ট লেটার ডেলিভার করতে হবে। তারপরে আমরা দেখতে পাই এই মেয়েটা অ্যাবেলকে লেটার দেওয়ার জন্য এসেছে। লেটারটি পড়ে অ্যাবেল বুঝতে পারে যারা যারা ডানজান ইনভেস্টিগেশনে এসেছে আমাদেরকে তাদের সাপোর্ট করতে হবে। রিও বলে ওঠে, আমি তো শুনেছি ডানজান সিল হয়ে গেছে। আমার মনে হয় কয়েকজন বিগ শট মিলে ডানজানকে পুনরায় ওপেন করেছে। আসলে এই ডানজানটাকে সিল করা হয়েছে কারণ 10 বছর আগে গ্রেট ইটার ওয়ার হয়ে যাওয়ার পরে একটা এ র্যাঙ্ক টিম সে ডানজানের মধ্যে গিয়েছিল, কিন্তু ভেতর যাওয়ার পরে সেই টিমটা আর কখনো বাইরে আসতে পারেনি। তারপরে ওদেরকে খোঁজার জন্য আরো এ র্যাঙ্ক টিম সেখানে গিয়েছিল, কিন্তু তারাও আর কখনো ফিরে আসেনি। তাই এটা কেউ জানে না গ্রেট ইটার ওয়ার শেষ হওয়ার পরে ডানজানের মধ্যে আসলে কি হয়। তাই তাহলে তো ওটা থেকে দূরে থাকা উচিত। ওইসব ছাড়ো, আমাকে তো অনেক খিদে লেগেছে, তাই আমি এখন যাচ্ছি খাবার খাওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে রাস্তা দেখানোর জন্য। কিন্তু তোমার নাম কি? ও আমাকে ক্ষমা করবেন, আমি আমার নাম আপনাকে বলিনি। আমার নাম হচ্ছে ডিটালিয়ান স্কডব। তুমি কি বললে স্কডব? তাহলে তো তুমি সেই গ্রেট ওয়াটার ম্যাজিশিয়ান ফ্যামিলি থেকে, তাই না? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমি অতটা পারদর্শী নই। নাটালিয়া, তুমি কি কখনো এমন একটা স্পেলের সম্বন্ধে শুনেছো যেটা একটা আইস স্পেল, কিন্তু সেটা কাস্টারের রেঞ্জের বাইরে হাওয়াতে ক্রিয়েট হয়? না, আমি কখনো এরকম ম্যাজিকের সম্বন্ধে কিছুই শুনিনি। তোমার কথা অনুসারে কি এরকম ম্যাজিকও এক্সিস্ট করে? হ্যাঁ, এই ম্যাজিকটা এক্সিস্ট করে, কেননা তোমাকে যেখানে নিয়ে এসেছে সেই এর এমনটা করতে পারে। এই কথা শুনে নাটালিয়া অনেক অবাক হয়ে যায়। তারপরে অ্যাবেল তাদের সবাইকে বলে উঠলো, যদি ভবিষ্যতে কোনোদিন রিও আমাদের বিপক্ষে হয়ে যায় তাহলে তোমরা কেউ রিওর সঙ্গে ফাইট করার চিন্তাও এনো না মনে। তোমরা এটা মাথায় রাখবে, এমনটা হলে তোমরা সবার প্রথমে সারেন্ডার করে দেবে। কেননা অ্যাবেল
অ্যাবেল জানে তার 4 জন মিলেও কখনো রিওকে হারাতে পারবে না। তখনই অ্যাবেল নাটালিয়াকে বলে ওঠে, যদি কখনো তোমাদের আমার সাহায্যের প্রয়োজন হয় আর সেই মুহূর্তে যদি আমার টিমের সঙ্গে তোমার দেখা না হয়, তাহলে তুমি এই খবরটা সোজা রিওকে দিতে পারো। রিও অ্যাডভেঞ্চার লজে 10 নম্বর রুমে থাকে। এইদিকে আমরা দেখতে পাই রিসার্চার্সরা ডানজনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এরা এদের সঙ্গে মানা ডিটেক্টরও এনেছে। এরা এটা সাহায্যে আশেপাশের মানাকে ডিটেক্ট করে সোজা অ্যানালাইজ টিমের কাছে পাঠিয়ে দেয়। অ্যাবেল এটা দেখে অবাক হয়েছিল যে অ্যালকেমির সাহায্যে এমন একটা জিনিস ক্রিয়েট করা হয়েছে। হ্যারি জিজ্ঞেস করে, অ্যাবেল তুমি কবে থেকে অ্যালকেমিতে ইন্টারেস্টেড হয়ে গেছো? অ্যাবেল বলে ওঠে, আমি তো ইন্টারেস্টেড নই, কিন্তু আমার একটা বন্ধু এতে অনেক বেশি ইন্টারেস্টেড। কি বলছো অ্যাবেল, তোমারও বন্ধু আছে? আরে কাকা কি বলছো, আমার বন্ধু থাকবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি একজন অ্যাডভেঞ্চারার হয়ে গেছো, এটা অনেক ভালোই হয়েছে। ঠিক আছে, এখন তোমরা সবাই রেডি হয়ে যাও, আমরা ডানজনের ভেতরে যেতে চলেছি। তারপরে আমরা এদের কাছ থেকে জানতে পারি এরা 3rd লেয়ার পর্যন্ত যেতে চলেছে। তারপরে রাত হয়ে যায় আর আমরা দেখতে পাই এরা 3 জন মিলে রিওকে সেই জিনিসটা এনে দিয়ে দিয়েছে। রিও তার কথা মতো পেমেন্টও করে দেয়। আর এরা 3 জন খবর পেয়ে গেছিল যে আজকের ডানজন ওপেন হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় এটা যে সেখানে শুধুমাত্র ডি র্যাঙ্ক বা তার উপরের অ্যাডভেঞ্চারাররা যেতে পারবে। এই কারণে এই 3 জনের কাছে এটা কোনো আনন্দের বিষয় নয়। এসব শুনে রিও বলে উঠলো, কাল ডানজনের মধ্যে যখন তখন ফাইট হতে পারে, তাই তোমরা সর্বদা রেডি থাকিও। তারপরে আমরা পুরো 3 দিন পরের দৃশ্য দেখতে পাই। এরা তো শুধুমাত্র 3rd লেয়ার পর্যন্ত আসতে চেয়েছিল, কিন্তু সার্চিং করতে করতে এরা এখন 7th লেয়ার অব্দি পৌঁছে গেছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এরা এতদূর পর্যন্ত চলে তো এসেছে, কিন্তু আসার সময় রাস্তায় এরা একটাও মনস্টার দেখতে পায়নি। হ্যারেল্ড বলে ওঠে যে আমি সারফেস টিমকে মানা ডিটেক্ট করে যেটা পাঠিয়েছিলাম সেটা দেখে তারা কোনো খারাপের সংকেত দেখতে পায়নি। অ্যাবেল বলে ওঠে, আমাদেরকে মনে হয় আরো গভীরে যাওয়া উচিত। অ্যাবেল দেখে যে রয়্যাল সেন্টার ইউনিভার্সিটির লোকেরা ওরা কিন্তু অনেক স্পিডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রিহা তখন ওদেরকে বলে ওঠে ওরা গ্রেট টেররের মনস্টারদের সম্বন্ধে উৎসুকযুক্ত কিছু কাজ করছে। ওরা এটা মানছে যে 38 নম্বর লেয়ারের নিচে থেকে টেররের জন্য সমস্ত মনস্টাররা এগিয়ে আসছে। রিহা তুমি কি এটা সত্যি সত্যি বলছো? আমার কোভাকর তো আমাকে এটাই বলেছিল। কোভাকর মানে তুমি বলতে চাইছো রয়্যাল সেন্ট্রাল টেম্পল, যেখানে তো আগে তুমি একজন প্রেস্টিজ ছিলে, ওরা কি সত্যি এই ধরনের খবরগুলো শেয়ার করে? আরে তুমি একটু বেশি চিন্তা করছো, সেরকম কোনো ব্যাপার নয়। আর এইদিকে গিল্ডের মধ্যে গিল্ড মাস্টার সমস্ত এবং এফ র্যাঙ্ক অ্যাডভেঞ্চারদেরকে ডেকে পাঠিয়েছে। এরা যেহেতু ডানজনের ইনভেস্টিগেটরের সঙ্গে যেতে পারবে না, তাই বর্তমানে এদের কাছে এখন কোনো কাজ নেই। গিল্ড মাস্টার বলে ওঠে পাশের শহর থেকে এখানে ফুড আসছে, যারা ওখান থেকে ফুড আনছে তাদেরকে সুরক্ষা দেওয়ার কাজটা হোয়াইট ব্রিগেড টিম করা করছে, কিন্তু সেখানে আরো কিছু লোক লাগবে। তোমাদের মধ্যে যদি কেউ এই কাজে জয়েন হতে চাও তাহলে জয়েন হতে পারো। তারপরে গিল্ড মাস্টার এদেরকে বলে উঠলো, তোমরা যদি আমাকে কোনো প্রশ্ন করার ইচ্ছা থাকে তাহলে তোমরা আমাকে করতে পারো। তখন সেখানে রিও মাস্টারকে বলে ওঠে গ্রেট ইটার ওয়ার থেকে যে সমস্ত ম্যাজিক স্টোন গুলো পাওয়া গেছে সেগুলো কালারটা কি? গিল্ড মাস্টার বলে উঠলো, সেখানে যতগুলো গোবলিন এসছে যেমন জেনারেল কিংবা কিং, তাদের সবার মধ্যে থেকে পেল রঙের স্টোন পাওয়া গেছে। এই কথা শুনে রিও একটু অবাক হয়ে গিয়েছিল। আর এখন এইদিকে আমরা দেখতে পাই ডানজনের মধ্যে ক্ল্যারি একটা অদ্ভুত গেট দেখতে পাই। এটা দেখার পর ক্ল্যারিভ তার টিম মেম্বারকে সেই গেটটাকে স্ক্যান করার কথা বলে। ক্ল্যারিভের কথা মতো তারা যখন গেটটাকে স্ক্যান করতে যাচ্ছিল, আমরা দেখতে পাই এরা সবাই হঠাৎ করে উধাও হয়ে যায়। আর এইদিকে বাইরে নাটালিয়া তাদের কাছ থেকে যে সমস্ত রিডিং গুলো পাচ্ছিল সেই রিডিংটাও হঠাৎ করে উধাও হয়ে যায়। তারা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? তারা কি নতুন কোন জগতে টেলিপোর্ট হয়ে গেল? আর সব থেকে বড় কথা, রিও কি আবার এদেরকে ফিরিয়ে আনতে পারবে? এটা জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দেখা হচ্ছে পরের পার্টে, ততক্ষণের জন্য বাই।